মুখ হয়? জি, এখন ঠিক আছে, আসতেছে। জি ভাই। ওকে। তো সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন, আমরা একটু সবাই মাইক্রোফোনটা মিউট রাখলে ভালো হয়। আমি যখন কোশ্চেন করব তখন আর কি আনমিউট করলে ভালো হয়। তো সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা তো জানি অনেকে বলে গ্রাফিক্স ডিজাইনিং, অনেকে বলে গ্রাফিক ডিজাইনিং। তো এইটার মধ্যে আসলে কোনটা কারেক্ট? সো দেখি কে পারে আসলে, বা কারা বলতে পারে এটা। সো কি মনে হয় কোনটা আসলে কারেক্ট, গ্রাফিক্স অর গ্রাফিক ডিজাইন? সবাই একটু আনমিউট করে একটু বলি। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। না, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, আমার কোশ্চেনটা কি ক্লিয়ার যে গ্রাফিক ডিজাইন অর গ্রাফিক্স ডিজাইন কোনটা কারেক্ট? আচ্ছা, কেউ হয়তো বা উত্তর দিতে চাচ্ছে না, তো আমি একটু আগাই। তো এইখানে আসলে আমাদের যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট, যে পুরো ওয়ার্ডটা। এটা কেন, যে আমরা যদি বলি যে গ্রাফিক ডিজাইন হচ্ছে অনেকগুলো গ্রাফিক্সের একটা সমষ্টি। সো অন্যভাবে বললে বলা যায় যে গ্রাফিক ডিজাইনিং হচ্ছে এরকম একটা ভাষা, যেটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মানুষের কাছে আমরা কোনো তথ্য আর কি শেয়ার করতে পারি, যে কোনো ওয়েতে একটা বড় কোনো ইনফরমেশন ছোট্ট কিছু শেপের মাধ্যমে আমরা আসলে এই তথ্যগুলো প্রকাশ করতে পারি। সো আমরা যাতে এটা কখনো ভুল না করি, এটা সবসময় গ্রাফিক ডিজাইন হবে, গ্রাফিক্স না। গ্রাফিক্স হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টকে গ্রাফিক্স বলে, আর টোটাল জিনিসটাকে একত্রিত ভাবে গ্রাফিক ডিজাইন বলা হয়। তো এখন আসি, আমার আজকের সেশনের টাইটেলটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। এইখানে কয়েকটা সেগমেন্ট থাকবে। এই সেগমেন্ট গুলো ফার্স্টে আমি কভার করব যে গ্রাফিক ফান্ডামেন্টাল কি কি আছে, শেষের দিকে আমরা দেখার ট্রাই করব যে আমাদের যে সায়েন্টিফিক ড্রয়িং আছে, লাইক আমরা যখন বিভিন্ন ধরনের কি বলে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস করি, তখন দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্টেশনের একটা ব্যবস্থা তৈরি করতে হবে, একটা একটা মেকানিজম কিভাবে কাজ করে ওইটা একটা সিস্টেম দেখাইতে হয়। সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ওইটা সুন্দরভাবে তুলে ধরতে পারি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আমরা গ্রাফিক ডিজাইনের ফলে তৈরি করতে পারি। আচ্ছা, সো কেন আসলে গ্রাফিক ডিজাইন শেখাটা জরুরি? এখন এটা এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, বা এক এক পারপাস থাকতে পারে। যেহেতু আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট, সো মানে টেকনিক্যালি আমাদের গ্রাফিক শেখার কোনো দরকার নাই। কি বলেন সবাই? বা তোমরা কি মনে করো, গ্রাফিক শেখার দরকার আছে কেমিস্ট্রি? দরকার আছে ভাইয়া, দরকার আছে সবার। আচ্ছা, দুই একটা কারণ অবশ্যই বলি। দরকার আছে। কি কারণে দরকার আছে, সবাই দুই একটা কারণ বলি। যেমন যেমন 3D ডিজাইনিং আছে, মলিকুলার ডিজাইনিং আচ্ছা আছে, কেমিস্ট্রি রিঅ্যাকশন ডিজাইনিং আছে, এই জিনিসগুলো তো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এগুলা দেখবো। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, গ্রাফিক ডিজাইনটা একটা মানুষকে অন্য চোখে দেখতে সাহায্য করে। এটা কিরকম, যে আমি যখন গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল জিনিস সম্পর্কে জানি, তখন মনে হয় যে আমার আশেপাশে প্রত্যেকটা জিনিসকে আমি আরো ভিন্ন চোখে দেখি। যেমন আমি বলতে পারি, সাপোজ আমার চোখের সামনে একজন শিক্ষক কিভাবে ক্লাস নিচ্ছে, তো ওনার প্রত্যেকটা লেকচারের স্লাইড গুলা কিরকম, এইটা আমি আমার চোখে দেখি যে কোনটা আসলে কোন কোন রুলস ফলো করছে। তারপরে আমি দেখতে পারি যে আমার সামনে কেউ একটা পোশাক পরে হাঁটতেছে, তো ওইটা আমি অনেক ক্ষেত্রে দেখি যে আসলে পোশাকের কালারটা কিভাবে ম্যাচ করছে একটা আরেকটার সাথে। আমি অনেক সময় দেখি যে একজনের চুল কেটেছে, চুলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমি ওইটা অনেক ক্ষেত্রে মেজার করতে পারি, যে বা আমি গেস করতে পারি যে আসলে এটা যদি এইরকম না হয় এরকম হইতো, আই থিঙ্ক এটা বেটার হইতো। তারপরে আমি যখন বই পড়ি, তখন আমার কাছে মনে হয় বইয়ের কাভারটা যদি এরকম না হয় ওইরকম হইতো, তখন আমার কাছে ভালো লাগতো। সো এইভাবে আমি প্রত্যেকটা জায়গায় আমি এটার অ্যাপ্লিকেশনটা দেখতে পাই, একদম ভিজুয়াল মনে হয় যে আমার চোখের সামনে প্রত্যেকটা কাটা দিয়ে মাপতে পারি, যে বা বলতে পারি যে আসলে কি কি সমস্যা আছে, বা কি কি জিনিস সুন্দর, বা কি কি জিনিস আমাকে ফ্যাসিনেট করে। তো এই সব কারণে ব্যক্তিগত নিজেকে অন্যভাবে চিন্তা করার ক্ষমতাটা তৈরি করে আর কি, যে একটা জিনিসকে সাধারণ চোখে না দেখে ভিন্ন একটা চোখে দেখার যেই ওয়ে, এটা আমার মনে হয় গ্রাফিক ডিজাইনটা আরো বেশি সহজ করে দেয়। সো এখন আগাই আস্তে আস্তে আমরা দেখতে পারি। সো এইটা কি দেখা যাচ্ছে, এটা একটা ওয়েবসাইটের ইন্টারফেস, রাইট?
সবাই একটু একটু দুই একজন। জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে যে এইখানে উপরে একটা লোগো দেখা যাচ্ছে, আর হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, আর কি কি দেখা যাচ্ছে? সার্চ বার, তারপর হচ্ছে মেনু বার উপরে, আচ্ছা আর লোগো, তারপর স্লাইড বারও দেখা যাচ্ছে একটা। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলা ছোট ছোট, হ্যাঁ তুমি একটু মিউট করলে বোধহয় ভালো হয়, তোমার থেকে একটু নয়েজ আসতেছে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলা ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে গঠিত। আমি এটা যদি একটু দেখাই সেই ক্ষেত্রে, আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোগো এখানে দেওয়া আছে, এটা একটা আমরা বলি এলিমেন্ট নাম্বার 1 বলতে পারি। তো এইখানে কিছু মেনু বার দেওয়া আছে, এগুলা সবগুলা টেক্সট আমরা বলতে পারি। আর এইখানে দেখা যাচ্ছে একটা সার্চ বার, এই সার্চের কর্নারে একটা এইরকম একটা আইকন দেওয়া আছে, এইটাকে আরেকটা এলিমেন্ট বলতে পারি। এইখানে একটা সুন্দর ফটো দেওয়া আছে, তো এইটাকে আরেকটা, আমি বলতে পারি যে এটা আরেকটা এলিমেন্ট। তো এইভাবে দেখা যাচ্ছে একটা ইন্টারফেসকে তৈরি করা হয়। তো আমি যদি প্রত্যেকটা জিনিসকে একটা সিঙ্গেল ওয়ার্ডে রিপ্রেজেন্ট করতে পারি, সেগুলো বলতে পারি যে এই ছবিটা একটা অনেকগুলা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, বা অনেকগুলো এলিমেন্টের সমষ্টি। এটা কি বলা যায় কিনা? জি ভাইয়া, বলা যায়। আচ্ছা, তাহলে আমরা আগাই, আস্তে আস্তে দেখি যে আমাদের সমষ্টিগুলো কত ভালোভাবে ভাঙা যায়। তো এখন জানি আমরা যত গ্রাফিক ডিজাইনিং দেখি না কেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে কয়েকটা এলিমেন্টের সমষ্টি। একটু আগে বলেছি, তো এলিমেন্ট গুলা কি হইতে পারে? লাইন হইতে পারে, বিভিন্ন ধরনের লাইন, এবং কি হইতে পারে এইরকম বিভিন্ন ধরনের শেপ হইতে পারে, আর এটা এরকম ধরনের 3D মডেল হইতে পারে। এই এই যে যে বক্সটা দেখতে পাচ্ছি, এগুলাকে বলা হয় টেক্সচার। বিভিন্ন ধরনের টেক্সচারের সমষ্টি হতে পারে। তো এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কয়েকটা ফান্ডামেন্টাল কি বলে এলিমেন্ট বলা হয়। তো আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের শুরু হয় একটা বিন্দু থেকে, অথবা বলতে পারি যে একটা লাইন থেকে। তো একটা লাইন কিভাবে তৈরি হয়? দুইটা বিন্দু যখন আমরা কানেক্ট করি, তারপর এই লাইনটাকে যদি এদিকে প্রোপাগেট করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই? একটা লাইন পাই। সো লাইন হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট আমি এলিমেন্ট বলতে পারি, বা কম্পোনেন্ট বলতে পারি। এখন আসি, তো এই যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলা অনেকগুলা ছোট ছোট এলিমেন্টের সমষ্টি। এটা কিভাবে হলো? তো এইখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে স্কোয়ার শেপের যে রাউন্ডেড স্কোয়ার আছে, এগুলা এক একটা শেপ। তো আমরা বলতে পারি এই প্রত্যেকটা কি এক একটা শেপ। এবং এই যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কি এক একটা লাইনের সমষ্টি। তো আমি কি বলতে পারি যে এগুলাও এক একটা এলিমেন্টের সমষ্টি। আর প্রত্যেকটা টেক্সট, আমি আগে বলেছি টেক্সটও এক একটা এলিমেন্টের অংশ। এবং এই যে বড় যে ক্যানভাসটা দেখতে পাচ্ছি, এইটাও কি একটা রেক্টেঙ্গেল। সো আমি এই জিনিসটাকে একটা রেক্টেঙ্গেল বলতে পারি। সো আমি বলতে পারি যে এখানেও সবগুলো এলিমেন্টের একটা সংমিশ্রণ আসে। তো এখন আমি একটা লাইনকে কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং লাইন থেকে অনেক কিছু তৈরি করতে পারি। সেটা কিরকম হইতে পারে? এই এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা লাইনকে আমি যদি প্রসারিত করি এই দিকে, এটা 2D একটা মডেল তৈরি হয়। একটা সিঙ্গেল লাইন থেকে এটা 2D স্ট্রাকচার তৈরি হয়। এবং এটা একটা কালার দেখতে পাচ্ছি, এবং এই কালার আমরা বিভিন্ন ধরনের কালার ওয়েতে ইউজ করতে পারি। কোনোটা এটাকে কালার বলে, এটাকে হাইলাইটার বলে অনেক ক্ষেত্রে। কারণ আমরা জানি যে আমরা যখন কালার হাইলাইটার দিয়ে হাইলাইট করি, সেক্ষেত্রে হলুদের মধ্যে বা সাদার মধ্যে হালকা হলুদ দিয়ে আর একটু ডিপ করা ট্রাই করে। তো এটাকে আমরা হাইলাইটার বলতে পারি, এটাকে কালার বলতে পারি। আর এইটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে যা, এটা কি কি মনে হয়? এটা কি? এটা কি? এটা কিসের মতো দেখা যায়? একটু সবাই যদি আনমিউট করে আমি বলি ভালো হয়। এটা কিসের মতো দেখা যায়? হ্যাঁ, বোর্ডে যখন হালকা করে কোনো চক Right. ঘষা হয় ওইরকম টাইপ কোনো। রাইট, এইটাকে আমরা বলতে পারি ব্রাশ। ব্রাশ বলতে পারি, কারণ আমরা যখন বিভিন্ন ধরনের পেইন্ট করি, পেইন্ট বা চক দিয়ে আঁকি, সেই রকম একটা ব্রাশি একটা ফিল দেয়, এটাকে বলা হয় ব্রাশ। আর এটা হচ্ছে একটা কার্লি একটা লাইন বলা যাইতে পারে। তো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের হচ্ছে বেসিক কম্পোনেন্ট আমরা বলতে পারি। আচ্ছা, এখন নেক্সটে যাই। সো এইখানে দেখি আমরা যে একটু আগে বলছি যে টেক্সট ইজ এ কম্পোনেন্ট। হোয়াই টেক্সট ইজ এ কম্পোনেন্ট? বিকজ আমরা যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে এটা একটা লাইন,
একটু এই দিকে এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, প্রত্যেকটা লাইনকে যদি একত্রিত একটা ফর্ম করা যায় বা ডিফারেন্ট কম্পোজিশন করা যায়, সেই ক্ষেত্রে সেটা একটা টেক্সটে পরিণত হয় বা একটা অ্যালফাবেটে পরিণত হয়। আমরা জানি অ্যালফাবেট ইটসেলফ মেড বাই কি টেক্সট, সরি লাইন। তো এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, তো এখানে একটা সার্কেল, সার্কেল হচ্ছে একটা লাইনকে যদি আমরা ঘুরায় এরকম দিই এবং এটাকে যদি ফিল করে দেই, সেটা কি হয়, একটা কি হয়, সার্কেল হয়। তো এইটাও কি একটা শেপ, এটাকে বলা হয় শেপ। আচ্ছা এখন দেখি শেপ কয় কয় ধরনের হয়। নরমালি শেপ গুলো আমরা যেগুলো দেখি, আমরা শেপ গুলো নরমালি দুই ধরনের হয়, একটা হচ্ছে জিওমেট্রিক আর একটা হচ্ছে অর্গানিক। এখন জিওমেট্রিক কাকে বলে? জিওমেট্রি আমরা জানি, জিওমেট্রিক বানি হচ্ছে ক্যালকুলেটিভ বা মাপামাপির একটা বিষয় থাকে। তো যেই সকল শেপ গুলো আমরা ক্যালকুলেটিভ ওয়েতে তৈরি করি, সেগুলাকে মূলত জিওমেট্রিক বলা হয়। কিরকম, আমরা যদি দেখি এই সার্কেলের রেডিয়াসটা যদি আমরা মাপি, প্রত্যেকটা প্রান্তে ওর রেডিয়াসটা সেম থাকে। কিন্তু আমি যদি এইখানে এটা এটা চিন্তা করি বা এটা চিন্তা করি, সেক্ষেত্রে একটা ইরেগুলার শেপ পাচ্ছি। তো ইরেগুলার শেপ গুলো আসলে আমরা নেচার থেকে পাই। যেমন এটা যদি একটা পাতা হয় আর এটা যদি একটা অ্যাপল হয়, সো আমরা বলতে পারি যে অর্গানিক শেপ গুলো আমরা নেচারের থেকে পাই, বা এটা দিয়ে একদম অর্গানিক জিনিসপত্রকে রিপ্রেজেন্ট করতে পারি, জিওমেট্রিক দিয়ে একটা রেগুলার শেপকে ডিটারমাইন করতে পারি। এটা কি ক্লিয়ার? অর্গানিক কোনটা আর জিওমেট্রিক কোনটা, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আসি যে শেপ গুলা ইউজ করে আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট তৈরি করবো আস্তে আস্তে। তো এখানে দেখতেছি যে একটা স্টপ সাইন এখানে দেওয়া আছে। তো স্টপ সাইনটা কিভাবে তৈরি হয়েছে, এইটা হচ্ছে টেক্সট এলিমেন্ট, আর এইটা হচ্ছে একটা বিভিন্ন ধরনের একটা, আমরা জানি যে যারা বেঞ্জিনের মতো একটা দেখতে দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে আরেকটা শেপ। এখন আমি যদি এগুলাকে ব্রেক ডাউন করি, সেক্ষেত্রে কি হবে, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো মনে হচ্ছে, এটা আরেকটা ট্রায়াঙ্গেল, কয়েকটা ট্রায়াঙ্গেল একত্রিত করলে আমি একটা এইরকম একটা আইকন তৈরি করতে পারি। একইভাবে এইখানে আমি যদি এটাকে ব্রেক ডাউন করি, এটা একটা চতুর্ভুজ, এখানে একটা সার্কেল, এটা আরেকটা চতুর্ভুজ, এইভাবে যদি আমি করি, সেক্ষেত্রে আমি একটা শেপ তৈরি করতে পারি। আমি যদি এই ছবিটার ক্ষেত্রে চিন্তা করি, এইটাও দেখা যাচ্ছে অনেকগুলা শেপের সমষ্টি, এটা আরেকটা শেপ, বড়টা আরেকটা শেপ, এই বড়টা আরেকটা শেপ। তো এই শেপ গুলা যে সবসময় যে আমাদের মন মতোই হবে এরকম না, অনেক সময় আমাদের ডিজাইনের খাতিরে বিভিন্ন ধরনের শেপ দিতে হয়। মন মতো বলতে বোঝানো হয়েছে যে রেগুলার শেপ, যেগুলো আমরা কি বিভিন্ন ভাবে নাম জানি, যে একটা সার্কেল হইতে পারে, একটা এলিপস হইতে পারে, বা বিভিন্ন ধরনের নাম যেগুলো জানি, সবসময় যে নাম অনুসারে হবে ওইরকম কোনো কথা নেই। আমাদের ডিজাইনের সুবিধার্থে বা ইমাজিনেশনের খাতিরে আমরা একটা শেপকে যে কোনো ভাবে ফর্ম দিতে পারি। তো আমরা আবারও বুঝলাম যে একটা ডিজাইন বা একটা গ্রাফিক ডিজাইন অনেকগুলা কম্পোনেন্টের একটা সংমিশ্রণ। আচ্ছা, এই ক্ষেত্রেও সেম জিনিস দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কি, একটা গ্লাস দেখা যাচ্ছে, এই গ্লাসের ভিতরে কিছু আইস কিউব আছে, তো আইস কিউব গুলো এক একটা শেপ, আর এখানে একটা সার্কেল আছে, একটা অরেঞ্জ ভাইব দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জিনিসগুলা কি করা হয়, একটা শেপ গুলাকে বিভিন্ন শেপ গুলো একসাথে দেওয়া হয়, এইদিকে কিছু টেক্সট এলিমেন্ট দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই একটা শেপের সংমিশ্রণ। এইখানে যদি আমি দেখি, তো একটা কাঁচি কিভাবে তৈরি করে, একটা কাঁচির ক্ষেত্রে যদি আমি এরকম একটা সার্কেল নেই এবং সার্কেলের সাথে যদি এরকম একটা লাইন দেই এবং এগুলাকে যদি সুন্দরভাবে কালার করি, সেক্ষেত্রে বোঝা যায় না যে আমি দুইটা শেপকে একত্রিত করেছি। এটা কি ক্লিয়ার সবাই? তা আমি যদি এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট শেপ, একটা সার্কেল যদি নিলাম, আরেকটা কি করলাম, এরকম লাইন নিলাম, লাইনে যদি খুব ভালোভাবে কালার করি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা বোঝা যাচ্ছে না যে এখানে দুইটা শেপকে একত্রিত করেছি। এখানেও সেম অনেকগুলা শেপ একত্রিত করে, তার মানে আমি বুঝতে পারলাম আমরা যদি শেপের উপরে ভালো দখল থাকে, তার মানে আমরা যে কোনো গ্রাফিক ডিজাইন খুব সহজে করতে পারি। আচ্ছা, এইখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা একটু কমপ্লিকেটেড। তো এই ছবিটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম সেগুলো হচ্ছে মানে মোটামুটি দেখা যাচ্ছে যে 2D পিকচার, এটাকে অনেকটা 3D পিকচারের মতো মনে হয়, তাই না? সবাই কি বলেন? আমাকে কি শোনা যায়? জি ভাইয়া, 3D আচ্ছা জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, 3D পিকচার এটা, কিন্তু আমরা যদি মনে করি 3D পিকচারও একটা শেপের মাধ্যমে তৈরি করব, সেই ক্ষেত্রে কিভাবে তৈরি করব? 3D পিকচারও আমরা, 3D পিকচার হচ্ছে বাস্তবে আমরা যেগুলো বাইরে দেখি, যেগুলার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে বা আমরা
ধরতে পারি বা বিভিন্ন ভাবে আমাদের মনে হয় দেখা যায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাকে আমরা 3D স্ট্রাকচার বলি। তো এগুলো আমরা ক্যানভাসে নিয়ে আসতে পারি। এটা কিভাবে এখন দেখি। এখন যদি আমরা দুইটা শেপ একটার পিছনে আরেকটা কোনোভাবে দিতে পারি, সেক্ষেত্রে সেটা অনেকটা 3Dর মতো আচরণ করে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপার লেয়ার, আর এটা এটা হচ্ছে লোয়ার লেয়ার বা ব্যাক লেয়ার। এটা হচ্ছে লোয়ার লেয়ার। আমরা কি এটা বুঝতে পারছি? দুইটা লেয়ার আছে, একটার উপরে যদি আরেকটা দিতে পারি বা একটার পিছনে এটার উপরে এটা হচ্ছে পেছনে দিতে পারি, তখন আমাদের কাছে মনে হয় যে এখানে একটা 3D জিনিস আছে, মানে দুইটা জিনিস একত্রিত আছে। এবং এই 3D করার জন্য আরো কিছু জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে এই যে এগুলা যেগুলা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাডো। শ্যাডো দেওয়ার ফলে আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা উপরে আছে, কোন জিনিসটা নিচে আছে। এবং আরো ভালো ওয়েতে আমরা করতে পারি যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আছে। এটাকে বলে 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এটা কি জিনিস? আমরা যদি দুইটা পয়েন্ট চিন্তা করি এইখানে, এখন যদি একটা ল্যাম্প ল্যাম্প আঁকতে চাই উপর থেকে, সাপোজ এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, তো এখান থেকে একটা ল্যাম্প আঁকবো এরকম। তো এখন কিভাবে একটা 3D ভাইব দেব? 3D ভাইব দেওয়ার জন্য এইরকম ভাবে একটা দুইটা পয়েন্ট চিন্তা করি, যে দুইটা পয়েন্ট থেকে আমরা দেখতেছি। তো এটাকে আমরা ডটেড লাইন দিয়ে আর কি বুঝাই। তো সাপোজ এইভাবে আমি একটা নিলাম, আর এটা হচ্ছে ডটেড লাইন। আমি দুইটা লাইনকে দুইটা কর্নারে আর কি কানেক্ট করলাম। আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এই যে আমি এই লাইনটা নিলাম, এবং আমি যদি এই দুইটা লাইনের মাঝে যদি আমি কোনো লাইন বসাই, এখন যদি এটা কানেক্ট করি, এখন এটা কি একটা 3D বক্স মনে হচ্ছে না? সবার কি মনে হয় এটা কি 3D বক্স মনে হচ্ছে, যেটা উপর থেকে একটা লাইট ঝুলছে? হ্যালো, শোনা যায়? ভাই আরেকটু ক্লিয়ার করলে। আচ্ছা, তো আমি আমি যদি একটা 3D বক্স তৈরি করতে চাই, 3D বক্স গুলা কয়েকটা পার্সপেক্টিভ বলা হয়। পার্সপেক্টিভ বলতে এখানে একটা চোখ আমি কল্পনা করি, এটা একটা চোখ, এটা আরেকটা চোখ। তো চোখের জন্য আমরা যেটা বলি, এই চোখ থেকে আমি যে মাঝের যে লাইনটা দিব, এই দুইটার মধ্যে একটা লাইন দিয়ে কানেক্ট করব, এটাতে আঁকতে সুবিধা হয়। কিভাবে আঁকবো? সাপোজ আমি এই লাইনটা নিচ্ছি মাঝে, যে এতটুকু হাইট হবে, তার মানে এই লাইন থেকে আমি যতটুকু এক্সপান্ড করব বাম দিকে, সেটা হচ্ছে এই দাগের বাইরে যাব না। তো আমি এই দাগের মধ্যে থাকি, আর এটা এই দাগের মধ্যে থাকি। যেমন আমি ডটেড লাইনটাকে বোঝানো হয়েছে, আর এটা হচ্ছে এই দাগের মধ্যে আসি, আর এটা হচ্ছে এই দাগের মধ্যে আসি। এবং এই লাইনটা যদি আমি এইটার সাথে কানেক্ট করি, এটাও মূলত এই লাইনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে এই লাইনের সাথে কানেক্টেড। তো আমি কি একটা দেখতে পাচ্ছি, এটা কি 3D একটা বক্স মনে হচ্ছে না? উপর থেকে ঝুলে আছে, এটা যদি সিলিং হয় আমাদের, অনেক সময় দেখি না এই যে বাজারে বিভিন্ন ভাবে এরকম বক্স ঝুলানো থাকে। বা হচ্ছে ফ্যান। হ্যাঁ, ফ্যান হইতে পারে। আমি যদি এখানে পাখা অ্যাড করে দেই, বিভিন্ন ধরনের ফ্যান হইতে পারে, নো প্রবলেম। তার মানে আমি আমি কি বুঝতে পারতেছি, 3D এলিমেন্ট গুলো এক একটা শেপের সমষ্টি। এই যে এগুলো এক একটা শেপের সমষ্টি। জাস্ট আমাদের হচ্ছে এটা ডাইমেনশনটা চেঞ্জ করতে হবে। এইখানে শেপ গুলা কিন্তু আগের মতো এইরকম একদম না, কি বলে, রেক্টেঙ্গুলার না, এটা একটু বাঁকা, এরকম এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বাঁকা হইতে পারে, বিভিন্ন ধরনের শেপ হইতে পারে। তার মানে আবারও আবার প্রমাণ করলাম যে গ্রাফিক ডিজাইনের সবগুলো এলিমেন্ট শেপ বা বিভিন্ন এলিমেন্টের সমষ্টি। আচ্ছা, এটা কি? এটা এটা একটা 3D, এটাকে স্ফেয়ার বলা হয়, 3D স্ফেয়ার। এখন স্ফেয়ার গুলো কিভাবে তৈরি হয়? এটাকে দেখতে মনে হচ্ছে না কোনো একটা সারফেসের উপরে আছে? কি মনে হয়? এটা কি আগে? জি ভাইয়া। আচ্ছা, তো এইরকম একটা শেপ তৈরি করার জন্য বা এরকম একটা ভাইব দেওয়ার জন্য, কারণ আমার যে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনটা, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আমি এখানে কিভাবে 3 ডাইমেনশনাল দেখবো? ওই যে একই কথা, এখানে কিছু শ্যাডো দেওয়া হয়েছে, এখানে কিছু লাইট দেওয়া হয়েছে, এইভাবে করে আমি আসলে এখানে হালকা করে কিছু শ্যাডো দেওয়া হয়েছে। যারা এখানে ড্রয়িং করে তারা আরো ভালো বলতে পারবে আমার চেয়ে, কারণ ওরা এই জিনিসগুলো আরো ভালোভাবে ফুটায় তোলে আর কি। সো এইভাবে আর কি আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। এই যে এইটা আরেকটা শেপ, এইখানে ওরা যে কাজটা করলো, যে এইখানে এইখানে একটু সাদা কিছু দিয়ে দিল যাতে এটাকে 3D ভাইব হয়, এখানে কিছু শেডও দিল, যার কারণে এটা হচ্ছে 3D জিনিস তৈরি হয়। তার মানে আমরা কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে
আমরা এই সব জিনিসগুলা মাথায় রাখবো, যে শ্যাডো তারপরে লাইট এই ব্যাপারগুলা মাথায় রাখবো। তো এইখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, তো এই ডিজাইনের ক্ষেত্রে একটা কাপ ইউজ করা হয়েছে। এই কাপটা হচ্ছে একটা 3D কাপ, দেখতে মনে হয় নিচে কিছু শ্যাডো ইউজ করা হয়েছে, উপরে কাপ বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। এটা একটা ইলিপস শেপ, তারপরে এটা আরেকটা ইলিপস শেপ, তারপরে এখানে একটা দেখা যাচ্ছে যে এই সার্কুলার অনেকটা হাফ সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেলের অর্ধেক বলতে পারি। তো এইভাবে আসলে একটা শেপ তৈরি করে। আর এখানে যেহেতু টেক্সট এলিমেন্ট আছে, এটাও আরেকটা শেপ আছে। তোর মানে আমি বুঝতেছি আমি শেপকে বিভিন্ন ভাবে আমার ডিজাইনে ফুটিয়ে তুলতে পারি। এটা কি ক্লিয়ার সবাই? সবাই একটু কথা বলে আমার জন্য আসলে আগাতে সুবিধা হবে। তাহলে আমি জি ভাইয়া জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি একটা ছবি না, পিকচার? জি আচ্ছা, এখন এইটাকে সবসময় আমরা পিকচার তো পাই না, অ্যাভেলেবিলিটি থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অন্যভাবে ইউজ করতে পারি, এইভাবে ইউজ করতে পারি। আমি কি পার্থক্যটা দেখতে পাচ্ছি? দুইটা কিন্তু সেম জিনিসই রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে একটা ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ইলাস্ট্রেশন, আর এইটা হচ্ছে একটা পিকচার। পিকচার আর ইলাস্ট্রেশনের মধ্যে পার্থক্য, পিকচার হচ্ছে যেটা হচ্ছে আমরা একটা ক্যামেরার মাধ্যমে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল নিয়ে তৈরি করি, আর একটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের কাজটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি কম্পিউটার স্ক্রিনে তৈরি করি, যেখানে ওই সব এলিমেন্ট গুলা ইউজ করে যেটা একটা সিস্টেমকে বা একটা ছবিকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে। তো যতটুকু ব্যাখ্যা করলে আমাদের এই ভাষাটা প্রকাশ হয় যে এইটা একটা গাছ বা এটা একটা ক্যাকটাস। তো সেই ক্ষেত্রে আর কি আমরা ই করতে পারি। এখানে কি কি সবচেয়ে বেশি ফুটায় তোলা হয়েছে, এই যে স্পাইক গুলা ওরা সবচেয়ে বেশি নজর দিচ্ছে, যে ক্যাকটাসে যে স্পাইক থাকে এটা ওরা সুন্দর করে তৈরি করে এখানে দেওয়া হয়েছে। তো এগুলাকে বিভিন্ন প্যাটার্ন বলা হয়। এই স্পাইক প্যাটার্ন গুলা বিভিন্ন শেপের উপরে বসাইলে ওই রকম একটা ফিল দেয় আসলে, যে এটা আসলে ওই এলিমেন্টটাই বা ওইটা ওই জিনিসটাই। আচ্ছা, এখন আসি, এটা আরেকটা জিনিস, এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে, যে এই পার্টটা মনে হচ্ছে যে এটা 3D একটা অংশ, আর এই পার্টটা মনে হচ্ছে যে 2D একটা অংশ। সো আমি একটা ছবির মধ্যেই দুইটা জিনিস দেখাইতে পারি যে আসলে কিরকম, যে এক ছবিতেই আমরা কিন্তু আমাদের একটু শ্যাডো বা একটু অন্য কিছু অ্যাড করে দেখাইতে পারি যে কতটুকু পার্থক্য করে দিতে পারে, যে একটা ছবির মধ্যে 2D থাকতে পারে, 3D থাকতে পারে। আচ্ছা, এখন আসি যে এটা একটা ওয়েবসাইট, আমি আবারও দেখাচ্ছি যে এই ওয়েবসাইটে এখন আসি যে আমরা কতটুকু শেপ ইউজ করব বা কি কি এলিমেন্ট ইউজ করব, এইটা পুরো সম্পূর্ণ ডিপেন্ড করে আমার রুচির উপরে। আমি কি 3D ইউজ করব না 2D ইউজ করব, এটা আমার রুচির উপরে ডিপেন্ড করে। আমরা দেখি অনেক টিকটকার কি করে, বিভিন্ন কালারের শার্ট পরে ঘুরে বিভিন্ন ভাবে। তো ওদের আসলে আমরা ওই রকম ফর্মাল বলতে পারি না। তো একজন ফর্মাল, একজন আর একজনের ফর্মাল শার্ট বা ফর্মাল প্যান্ট পরে আমাদের ক্লাসে আসে। তো এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য আছে। টিকটকার আর একজন ফর্মাল টিচার বলা যায় বা ফর্মাল প্রফেশনালস আসে যখন, তখন তাদের মধ্যে একটা পার্থক্য থাকে। একইভাবে গ্রাফিক ডিজাইনিং ক্ষেত্রে ওই জিনিসটা আমরা একটু লক্ষ্য করবো। এখন এখানে দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে রেগুলার শেপে ইউজ করা হয়েছে। তো এখানে এক্সট্রা কোনো শ্যাডো দেওয়া হয় নাই, এক্সট্রা কোনো, আমরা একটু আগে দেখেছি যে এখানে কিন্তু 3D কিছু ইউজ করা হয় না, এখানে সবগুলো 2D, কারণ এখানে কোনো শ্যাডো নাই, নো শ্যাডো অর নো লাইট। তো এখন যদি আমরা দেখি এটা একটু শ্যাডো অ্যাড করার ট্রাই করি, দেখা যাচ্ছে এটা শ্যাডো অ্যাড করলে এই জিনিসটা কিরকম হইলো। এটা একটু বেশি এক্সক্লুসিভ করতে গিয়ে জিনিসটাই নষ্ট করে দিলাম। এটা মানুষের চোখে ভালো লাগে না। একটা ওয়েবসাইটে গিয়ে যদি আমি এরকম লাইট অ্যাড করি বা বিভিন্ন ধরনের শ্যাডো অ্যাড করি বা বিভিন্ন ট্র্যাকিং এর বিভিন্ন ধরনের ছবি অ্যাড করি, আমরা অনেক সময় দেখি এক একজন এই ধরনের ডিজাইন করে আপলোড করে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এটা আনপ্রফেশনাল একটা কাজ, আর এটা হচ্ছে একটা প্রফেশনাল কাজ। দুইটা কাজের মধ্যে কি আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি? একটু সবাই বলি, এটা কোনটা মনে, অবশ্যই। প্রফেশনাল কোনটা মনে হচ্ছে, আগেরটা না এই পরেরটা? পরেরটা প্রফেশনাল কোনটা আরেকবার একটু যেটা যেটা ইনটেক্ট আছে ওইটা। আচ্ছা, আমি নাম্বার দিই 1 এটা, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 আর পরে এটা হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 2। কোনটা প্রফেশনাল মনে হয়? স্লাইডের প্রথমটা, যেটা প্রথমে শুরুতে দেখাইছিলেন। আমি নাম্বার দিচ্ছি এখানে, দেখো এবার বলো। ভাইয়া সেকেন্ডটা। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এখানে আমরা জানি যে আমরা মনে করো, সবাই মনে করো বা মনে করে যে আমার সামনে অনেক
অনেকগুলো তেহেরি আছে বা অনেকগুলো কাচ্চি আছে, অতিরিক্ত পরিমাণ আছে। তো এখন আমি যদি মনে করি কাচ্চি জীবনে পাই নাই বা জীবনে খাই নাই, ইচ্ছা মতো কাচ্চি খাওয়া শুরু করি, তখন দেখা যাচ্ছে যে আমার পেটের অবস্থা ভালো থাকবে না। এই গ্রাফিক ডিজাইনের অবস্থাটা চেম, আমার যতটুকু খাওয়া দরকার বা যতটুকু ইউজ করা দরকার আমি ততটুকু ইউজ করব, এর বেশি লিমিট আমার হাতে থাকলেও আমি ওগুলো ইউজ করব না। তো এইটাই হচ্ছে ফর্মালিটি, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু ইউজ করব, আমরা জানি অনেক ভাবে। কিন্তু আরেকটা কথা আছে, একটা বার্থডে প্রোগ্রাম আর একটা কি বলে ক্লাস অ্যাসাইনমেন্টের কভার পেজ, আর একটা বার্থডে প্রোগ্রামের কভার পেজ বা একটা বার্থডে প্রোগ্রাম ইনভাইটেশন লেটার, দুইটা কি সেম জিনিস? কি মনে হয়? না ভাইয়া, ফর্মাল হবে। আচ্ছা, এটা আরো অন্যভাবে বলা যায় যে যে একটা ক্লাসরুম আর একটা ডিজে পার্টি রুম, দুইটা কি ভিন্ন জিনিস। তো আমরা কখনো যাতে দুইটা জিনিস সেম বানায় না ফেলি অথবা মিক্স করে না ফেলি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আনপ্রফেশনাল ডিজাইন হবে। আমাদের চোখে মনে হইতে পারে যে এই ডিজাইনটা খুব ভালো হয়েছে বা এই ডিজাইনটা খুব আমার কাছে মনে হয় যে বেস্ট, কিন্তু না, আমরা রং। আমরা আসলে এই রুলস গুলা ফলো করি না। এখন আসি আস্তে আস্তে, এখনো কিন্তু আমি কোনো ফান্ডামেন্টাল রুলসে ঢুকি নাই, এখন থেকে শুরু হচ্ছে ফান্ডামেন্টাল রুলস। একটা ডিজাইন যখন করি, ডিজাইনের ক্ষেত্রে ব্যালেন্স প্রয়োজন হয়। এখন আমি যদি অনেক বেশি কি বলে ঢোলা ঢালা একটা শার্ট পরে খুব টাইট ন্যারো একটা প্যান্ট পরে হাঁটি, আমাকে কেমন লাগবে? এটাকে বলে ব্যালেন্স। ব্যালেন্স করতে হয়, বা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যখন একটা ডিজাইন করি প্রত্যেকটা সাইড সেম ওয়েট হইতে হয়। আমি যদি ওজনের চিন্তা করি, আমি যদি একটা মানুষের দুই হাতে চিন্তা করি, এই হাতে এত বড় একটা ব্যাগ দিলাম, এই হাতে এতটুকু একটা ব্যাগ দিলাম, এটা কখনোই কি হবে না, ব্যালেন্স হবে না। এই সিস্টেমটা একসময় ফল করবে। সো আমি যদি এখানে একটা বড় একটা এলিমেন্ট অ্যাড করি, এক্ষেত্রে অ্যাটলিস্ট চারটা ওইটার কাছাকাছি কিছু অ্যাড করতে হবে। এই জিনিসটাকে আমি বুঝছি কিনা? আমি যদি এইটাকে একটা হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখন ব্যালেন্সের বিষয়টাকে আমি বুঝছি কিনা এখন দেখি। এইখানে একটা ব্যালেন্স, তো আমি ব্যালেন্স দিয়ে সবসময় শেপ দিয়েই করব, ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে আমি যখন এই এই স্পেসটা, এই অর্ধেক স্পেসটা একটা জিনিস দিয়ে বিজি রাখা হয়েছে, এই স্পেসটাকে অন্য একটা এলিমেন্ট দ্বারা বিজি রাখা হয়েছে, এটা কিরকম? তো আমি যদি এক সাইডে ছবি ইউজ করছি, এখন যদি এই লেখাগুলাই এই ছবির উপরে আমি এইরকম করে দিতাম, তাহলে কেমন লাগতো? সব লেখা এই সাইডে আমি ফাঁকা রাখতাম, ভালো লাগতো না। তো এই জন্য ওরা যে কাজটা করছে, যে এইখানে একটা এলিমেন্ট দেওয়া হয়েছে, তো এই সাইডে আরেকটা এলিমেন্ট দেওয়া হয়েছে, এইখানে পেজ নাম্বার দেওয়া হয়েছে, এখানে এটা ডিটেইল লেখা হয়েছে। তার মানে আমি যদি ওকে কিছু দেই, ওকেও আমার কিছুটা দেওয়া উচিত। আচ্ছা, এখন আসছি, এইখানে কি ব্যালেন্স মনে হচ্ছে এই জিনিসটা? না ভাইয়া। না, আমরা উপর থেকে চিন্তা করি, এখানে কিন্তু সবাই আরেকবার দেখি, সবাই একটু রেসপন্স করি, কি ব্যালেন্স মনে হয়েছে? মানে দুই দিকে কি সিমিলার মনে হচ্ছে বা কেমন লাগতেছে? সবাই একটু রেসপন্স করি। ভাইয়া এটা দুই পাশ থেকে ব্যালেন্স আছে, বাট নিচে একটু শ্যাডো দেওয়ার পর ওটা একটু আনব্যালেন্স লাগতেছে। আচ্ছা, এটার কথা বলতেছো? কর্নারে যেটা শ্যাডো হয়েছিল ওই শ্যাডোটার কারণে কিছুটা আনব্যালেন্স লাগতেছে আর কি। আচ্ছা, এটা আসলে এটার পার্ট না, ডিজাইন হচ্ছে পুরো সাদাটা। তা আমরা যখন বিভিন্ন ভাবে সিমেট্রিক ক্যালকুলেট করি বা এই যে এনানসিওমার বা এই যে মিরর ইমেজ কল্পনা করি, এটাকে যদি আমরা একটা মিরর ইমেজ চিন্তা করি, এটাকে মিরর ইমেজ চিন্তা তাহলে করে, ভাইয়া, তাহলে তাহলে অবশ্যই এটা ঠিক আছে ভাইয়া, ওই এটা দিকে ব্যালেন্স, ব্যালেন্স হয়েছে। এটা ব্যালেন্স মনে হচ্ছে, রাইট? তো আমি একটু দেখি সবাই আছে কিনা, একটু স্ক্রিন শেয়ারটা অফ করি কিছু সময়ের জন্য। আচ্ছা, কয়জন আছে এখানে? আমাকে কি শোনা যায় ঠিকভাবে? তো সবাই একটু রেসপন্স করে, এতক্ষণ আমি যেইগুলা কথা বললাম এগুলা কি ক্লিয়ার ছিল বা আমি কিছু বুঝাইতে পেরেছি? জি ভাই, জি ভাইয়া, সবকিছু clear clear ছিল, তবে আপনি যখন রাইটিং করতেছিলেন তখন লেখাটা একটু দেরিতে আসতেছিল, স্লাইড যে ট্রানজিশন হচ্ছিল ওইগুলো একটু লেট হচ্ছিল আর কি। আমার কাছে হয়তো আমার নেটওয়ার্ক দুর্বলতা হতে পারে। আচ্ছা, তো সমস্যা নাই, আমার লেখাটা ইম্পর্টেন্ট না, আমি হচ্ছে লেখা ছাড়াই করতাম। লেখাটা হচ্ছে যেহেতু সবাই অনেকেই আছে একদম নতুন, এই জন্য আমি একটু
একটু দাগাদাগি করার চেষ্টা করলাম। সো আই থিঙ্ক কারো কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন, তাইলে আমি অন্য স্টাইল ফলো করব, একদম গ্রাম বাংলার যেভাবে সম্ভব ওইভাবে ট্রাই করব। আচ্ছা, এখন দেখা ভাইয়া যায়। কনসেপ্ট গুলো আচ্ছা, এখন দেখা যায় স্ক্রিনটা। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে এইখানেও একটা ব্যালেন্স আছে। ব্যালেন্স কিরকম আমি একটু আর্লি করি, কারণ এইখানে আমি বাম দিকে একটা জিনিস দ্বারা বিজি রাখা হয়েছে, ডান দিকে আরেকটা জিনিস দ্বারা বিজি রাখা হয়েছে। তো আমি যদি দুইটা সন্তান ধরি একটা বাবার, তো ওকেও কিছু খুশি রাখা হয়েছে, ওকেও কিছু খুশি রাখা হয়েছে। সো এটা ব্যালেন্স মনে হচ্ছে আমার কাছে। তো এখন আছে কম্পোজিশন। এতক্ষণ তো আমরা তো এখন এটা দেখতে পাচ্ছি যে এটার সাথে এইটা কি কি আছে, ব্যালেন্স অবস্থায় আছে। তো এখন আমি যদি এই ছবিটা দেখি, এই ছবিটা দেখা যাচ্ছে। হ্যালো, আগেরটাই ভাইয়া। এটা দেখা যায় না এই ছবিটা, এই একটা ফুলের ছবি। না ভাইয়া এখন আসে নাই। আসার তো কথা। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি, স্ক্রিনে তো দেখা যাচ্ছে একটা ফুলের ছবি। মেবি ভাইয়া ফুল স্ক্রিন শেয়ার করা লাগবে না। ভাইয়া হ্যাঁ, এবার এখন আসছে জি এখন হচ্ছে। আচ্ছা, আবার পরে আমি যেহেতু সমস্যা তৈরি হচ্ছে একটা। এখন দেখা যায়। জি ভাইয়া। ভাইয়া দেখা যায়। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, এখন আমি যদি বলি যে এখানে চারটা ভাগে ভাগ করা হয়েছে, চারটা পয়েন্ট। তো এটা সাইন্টিফিক্যালি গবেষণায় দেখা গেছে যে আমরা যখন কোনো ছবি দেখি, আমাদের হিউম্যান আই এই চারটা পয়েন্ট আগে হিট করে। তো আমরা সবসময় ট্রাই করব, কেউ যদি ছবিও তুলি, এই পয়েন্টগুলো যদি আমরা রাখতে পারি অবজেক্টটা, যেমন আমরা এই দুইটা পয়েন্টকে রাখা হয়েছে একটা অবজেক্টটাকে এই দুইটা পয়েন্টের মাঝে, তার মানে আমরা বুঝতেছি যে আমাদের চোখটা সাইন্টিফিক্যালি কারেক্ট, যে আমরা এইখানে রাখলে আমাদের ডিজাইনটা ভালো লাগবে। এরপর এইটা দেখি, তো আমাদের চোখটা প্রথম কোন দিকে আসে, আমরা যদি দেখি এই পয়েন্টটাতে যদি আগে আসে, এরপর 2 নাম্বার এই পয়েন্টে আসে, এরপর এই পয়েন্টে যায়, এরপর এইভাবে চলে যায়। অথবা উল্টাভাবে চিন্তা করি, এই পয়েন্টে যদি আগে আসে, এরপর এটা যায়, এরপর এটা যায়। তার মানে আমরা একটা মানুষের যদি পা থেকে দেখি, তো পাটা থেকে আগে শুরু করে এটা মাথার দিকে আগে দেখা শুরু করি, পা থেকে মাথা দেখে তারপর অন্য কিছু দেখি। তার মানে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে অবজেক্টটা দেখা। আচ্ছা, এরপর আসি। তো এখন একটা এতক্ষণ যে এই জিনিসগুলা দেখানো হলো, এই ওভারঅল একটা জিনিস দেখি যে এই ডিজাইনটার মধ্যে যেটা দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা শেপ দেওয়া আছে, বিভিন্ন এইরকম একটা শেপ দেওয়া আছে। তো এই শেপটাকে আমরা ইউজ করেছি। এখানে একটা শ্যাডো দেওয়া আছে, এটাকে ফর্ম বলা হয়। আর এইখানে একটা ছবির ভিতরে দুইটা লেখা দিছি উপরে, আমরা এই এক লাইনেও লিখতে পারতাম, এইভাবে লিখে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছি। আর পিছনে যে একটা পেপারি একটা ফিল আছে, ট্যাকটাইল ফিল বা পেপারি ফিল, এই জিনিসটাকে আমরা বলতে পারি টেক্সচার। এন্ড এই যে আমরা লাইনগুলো ইউজ করছি, লাইনের মাধ্যমে এই টেক্সট ইটসেলফ ইজ এ লাইন, আমরা এটা আগেই বলছি। তো টেক্সটগুলা আমরা লাইন আকারে ইউজ করি, মানে সবগুলো কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে। তো এইখানে দেখি এই ডিজাইনটা কত ব্যালেন্স মনে হইতেছে। উপরে একটা ছবি দিলাম, নিচে কি লিখলাম, একটা লেখা দিলাম। তো এখন একটা ব্যালেন্স ক্রিয়েট করা হয়েছে, যে উপরে আমি একটা ফটো দিলাম, নিচে ছবি দিলাম। এখন যদি আমি এটাকে অন্যভাবে করতে পারতাম, এটাকে যদি দুই ভাগে ভাগ করে এই দিকে ছবিটা দিতাম, এই দিকে যদি টেক্সট গুলা দিতাম, তাও হইতো। সো এইভাবে হচ্ছে আমরা একটা ডিজাইনের ব্যালেন্স ক্রিয়েট করতে পারি। আমি যদি দুইটা এই এক সাইড ফাঁকা রেখে আরেক সাইডে এই দুইটা এলিমেন্ট রাখতাম, তাহলে ভালো লাগতো না। এখন আসি ডিজাইনিং এর আর সবচেয়ে ভালো বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেই সেন্স, সেটাকে বলে কালার সেন্স। তো কালার সেন্স যার ভালো, আমরা বলি না ওর রুচি ভালো, ওর পোশাক সিলেকশনে কালার ভালো। তো এগুলা মূলত এই কালার থিওরি, কালার পিছনে একটা থিওরি আছে যে এটা কিভাবে কাজ করে। এখন আমরা কি জানি যে প্রাইমারি কালার কাকে বলে, বা প্রাইমারি কালার কি কতগুলা বা কি কি, কে কে বলতে পারি? যারা আর্ট করে তারা আসলে ভালো জানে আমার চেয়ে, আই থিঙ্ক। আমি কিন্তু আগেই বলছি যে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কারণ আমি এখানে স্ক্রিন ছাড়া কারো চেহারা দেখতে পাচ্ছি না, এটা আমার খুব খারাপ লাগতেছে। I don't know ভাইয়া, maybe it's 7.
প্রাইমারি প্রাইমারি কালার হচ্ছে তিনটা, লাল, সবুজ, নীল। আচ্ছা, এনিওয়ান এলস? সরি। এই কিছু কিছু কালার খুব ভালো ম্যাচ করে, যেমন হচ্ছে লাইট ব্লুর সাথে লাইট অরেঞ্জ, তারপর এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে কয়েকজনটা সঠিক হচ্ছে, কয়েকজনটা হয় নাই, তো আমরা শিখবো এখন, দেখি। তো এখন আমরা দেখি যে কালার থিওরি কেন জরুরি, ওই কালার প্রাইমারি কালারে আসবো। তো আমরা কি জানি এরকম লাইট দেখি না বিভিন্ন সিগন্যালে? তো এই সিগন্যালের কালার গুলো অনেক ইম্পর্টেন্ট, এটার দ্বারা একটা গাড়িকে বা একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচাইতে পারে, এবং একটা একটা দুর্ঘটনার কারণ একটা লাইট হইতে পারে। কারণ আমরা যদি ঠিক টাইমে যদি এই লাইটটা না পাস করতে পারি, এক্সাক্ট লাইটটা না পাস করতে পারি, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দ্যাট মিনস কালার হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ডিজাইনিং এ। যেহেতু আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতেছি, আমাদের তার পাশে যা কিছু দেখি সবকিছু ভিজুয়ালাইজেশনের একটা অংশ। তার মানে কালার ছাড়া আমরা আর কিছু দেখিই না অ্যাকচুয়ালি। সাদা ইটসেলফ ইজ এ কালার, কারণ আমরা জানি অনেকগুলা কালার, বেনি আসো কলার যেই 7টা কালার, এগুলার সংমিশ্রণ হচ্ছে কি সাদা কালার। সো আমরা বুঝলাম যে কালারের গুরুত্ব কতটুকু বা পাওয়ার কতটুকু। এখন আসি যে প্রাইমারি কালার যেগুলা আমরা আসলে এই যে এই কয়েকটা কালারকে আমরা এখানে প্রাইমারি কালার বলা হয়, যেই কালারগুলো এই যে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি লাল, হলুদ, নীল, যে যারা বললো এগুলো হচ্ছে প্রাইমারি কালার বাম দিকে, এই যে এই কয়েকটা। কারণ এই কয়টা কালার হচ্ছে প্রাইমারি বলতে বুঝেছে ওর হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। এবং সেকেন্ডারি কালার ওই সব কালার যে প্রাইমারি কালারগুলোর মধ্যে মিক্স আপ করার ফলে একটা কালার আমরা তৈরি করতে পারি। এখন আমি দেখি যে আমরা যদি এই তিনটা কালারকে প্রাইমারি কালার হিসেবে ধরি, এইটা, এটা এবং এটা। এখন যদি আমরা এই কালার থেকে একটু কিছু নেই, এই কালার থেকে কিছু নেই, সরি আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, আমি যদি হলুদ কালার দেই কিছু এখানে এবং লাল কালার এখানে কিছু দেই, মিক্সারের ফলে এই এই কালারটা আর কি তৈরি হয়, এটাকে বলে সেকেন্ডারি কালার। আবার সিমিলারলি এই ভাইয়া ঠিকঠাক শোনা ভাইয়া যাচ্ছে? ঠিকঠাক শো করছে না, আপনি কি স্ক্রিনটা? I জি think ভাই এখন আসছে। তোমার নেটওয়ার্কের প্রবলেম, আমি তো আমার এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এগুলাকে মার্ক করি, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এই তিনটা হলো প্রাইমারি কালার। দেখা যায় 1 2 3, লাল, নীল আর হচ্ছে হলুদ। জি ভাইয়া। দেখা যায়। আমরা যখন এই কালার গুলা দিব এইখানে, আবার লাল কালার কিছু দিব এইদিকে, তো এইখান থেকে যে কালারটা তৈরি হয় এগুলাকে বলে সেকেন্ডারি কালার। বুঝতে পারছি এখন সেকেন্ডারি কালার কি আর প্রাইমারি কালার কি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আসি এটা কি, এই যে এইটা একটা কালার, এটাকে হুইল বলা হয়। তো এইরকম বিভিন্ন ভাবে কালার মিশ্রণের ফলে একটা হুইল তৈরি হয়। তো এই কালার হুইল দেখে আমরা আর কি ডিজাইন গুলো করবো, এবং এখানে কিছু থিওরি আছে যে আমরা কোন থিওরি অ্যাপ্লাই করবো, যে কোন কালারটা কখন অ্যাপ্লাই করবো। আচ্ছা এখন আসি, তো এইটা হচ্ছে বিভিন্ন কালারের সঙ্গে, কালারের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। হিউ একটা জিনিস আছে, আমরা যারা ফটো এডিট করি তারা জানি হিউ হচ্ছে কালারটাকেই বলা হয় হিউ। আর হিউর মধ্যে কিছু এখন স্যাচুরেশন কাকে বলে আমরা জানি, একটা কালারের ইন্টেন্সিটি যত বাড়ায়, হোয়াইট ইন্টেন্সিটি, সেটাকে আমরা কি বলতে পারি? স্যাচুরেশন। আমরা অনেকে করি কিছু ফটো যখন এডিট করি ফেসবুকে আপলোড করার জন্য, সেক্ষেত্রে স্যাচুরেশন একটু বাড়ায় দিই যাতে ছবিগুলা একটু সুন্দর লাগে আর একটু কালারফুল লাগে। সো দ্যাট মিনস ইন্টেন্সিটি বাড়াচ্ছি কালারের। তো এটা হচ্ছে কালারের ইন্টেন্সিটি। এবং ভ্যালু একটা কথা আছে, ভ্যালু হচ্ছে এই স্যাচুরেশনের বিপরীত বলা হয়, এটাকে একটু ব্ল্যাকিশ করে বা একটু ডার্ক করে। একটা কালারের যখন ভ্যালু কমাবো বাড়াবো তখন আমি এটা থেকে ডার্কিশ দিকে যেতে পারবো। আচ্ছা এখন আমি বলি যে আমাদের একটু আগে যেটা বললাম যে কালারের বিভিন্ন প্যালেট কেন দরকার হয়, বা বিভিন্ন ধরনের কি বলে হিউ, স্যাচুরেশন, এগুলা কেন দরকার হয়। এগুলা হচ্ছে কি, আমি যদি এইটাকে বেসিক কালার ধরি বা এটা আমার 1 নাম্বার কালার হিসেবে ধরি, এইটার যদি আমি কিছু কালার বা ভ্যালু বা হিউ বা স্যাচুরেশন যদি কমায় বাড়াই, তার মানে আমি বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারি। এটা 2 নাম্বার কালার হবে, এটা হচ্ছে 3 নাম্বার কালার দেখতে পাচ্ছি। তো তিনটা কালারকে যখন একসাথে পুট করব একটা সিস্টেমের মধ্যে, তখন আমি দেখতে পাচ্ছি কি 3টা লেয়ার তৈরি হয়েছে। 3টা লেয়ার কি দেখা যাচ্ছে?
না ভাইয়া। না ভাইয়া। অন্যরা কি অবস্থা দেখা যায়? না ভাইয়া দেখা যায় না। না দেখা যায় না। ভ্যালুয়েটা নাকি? ভ্যালুয়েটটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমার যদি একসাথে না যায় তাহলে তো সমস্যা, কথা বুঝাতে পারেন। এখন কি দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ এখন আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আবারও বলি, আমরা কি কতটুকু পর্যন্ত এগুলো দেখা হয়েছিল, ভ্যালু দেখা হয়েছিল? জি ভাইয়া, এই সাইড পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি একটা কালার নিলাম, সাপোজ এই কালারটা আমি চয়েস করলাম এবং এই কালারটাকে ভ্যালু বা স্যাচুরেশন বাড়ায় কমায় আরো দুইটা কালার তৈরি করলাম, 2 নাম্বার কালার এবং 3 নাম্বার কালার, এগুলা যদি কোনো সিস্টেমের মধ্যে দেই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ডিফারেন্ট লেয়ার তৈরি হয়েছে। আমি যদি এটা ওয়াটার একটা সলিডের লেয়ার বলতে পারি, এটা যদি আরেকটা অয়েলের লেয়ার বলতে পারি, বা উপরেরটাকে অয়েলের লেয়ার বললে এটাকে আমি ওয়াটার লেয়ার বলতে পারি। বিভিন্ন, যেহেতু আমরা কেমিস্ট্রি ছাত্র, বিভিন্ন লেয়ার দ্বারা বিভিন্ন ধরনের কম্পাউন্ডকে আমরা দেখাইতে পারি, যে অয়েলি লেয়ার, ওয়াটারি লেয়ার। এটা কি বোঝা যায় যে কালার কতটা গুরুত্বপূর্ণ, বা কালার দ্বারা আমরা কত কিছু দেখাইতে পারি? জি ভাইয়া। ওকে, তো এখন আসি কালার। আমরা যখন আহ, শুধু একটা কালার ইউজ করব, একটা সিস্টেম সিস্টেম আমি এই পুরো আর্টবোর্ড যেখানে আমরা ডিজাইন করব ওইটাকে সিস্টেম বলতেছি। কারণ আমরা জানি থার্মোডাইনামিক সিস্টেম, পৃথিবীর সবকিছু এক একটা সিস্টেম। সো আমরা এটা সিস্টেম বলতেছি। সিস্টেমে যখন একটা কালার দিয়ে কাজ করব, মনে করি আমার হাতে শুধু কালো কালোই আছে, এখন আমি আমার খাতায় যা কিছু লিখবো সবগুলো তো কালোই জিনিস দেখা যাবে, রাইট? সো কালো জিনিস দেখা যাবে, এইটাকে বলা হয় একটা কালার ইউজ করে, এটাকে বলা হয় মনোক্রোম্যাটিক কালার। এই যে মনোক্রোম্যাটিক কালার, একটা কালার, এইটা হচ্ছে আমার এই কালারটা ইউজ করছি, এই এই কালারটা। এখন এই কালারটার থেকেও কিন্তু আরো কিছু কালার তৈরি করা যায়। কিভাবে এই কালারটা কিভাবে তৈরি করতে পারি? আমি যদি স্যাচুরেশন একটু কমাই দেই তাহলে এই কালারটা আসে, এই কালার থেকে এই কালারটা যদি দেই আর একটু কমাই দেই, এই কালার থেকে এই কালার যদি স্যাচুরেশন আর একটু কমাই দেই, তাহলে কিন্তু এই কালারগুলোতে আসা যায়। আসা যায় নাকি? সবাই একটু রেসপন্সিবল, আসা যায়? জি ভাইয়া, স্যাচুরেশন কমাই দিলে আসা যায়। আসা যায়, তার মানে আমি বুঝতেছি যখন আমরা একটা কালার ইউজ করব কিন্তু একটা কালারের মধ্যে আমরা অনেকগুলা কালার তৈরি করতে পারবো, তখন সিস্টেম দেখে অত খারাপ লাগবে না। এখন এটাকে জি ভাইয়া। হ্যাঁ শিওর। সরি ভাই, একটু ডিস্টার্ব করছি। ভাই আমাদের আমরা সবাই যারা আছি, আমরা 1 ঘন্টা মিটিংটা টাইম আউট হয়ে যাবে হয়তো 3-4 মিনিটের মধ্যে। আমরা আবার সেম লিংক দিয়ে আমরা জয়েন করব টাইম আউট হয়ে গেলে। রিকোয়েস্ট করছিল। আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা মনোক্রোমাটিক, আরেকটা হচ্ছে অ্যানালগাস কালার। অ্যানালগাস বলতে আমরা তো আগেই হয়েছে কি বলে কালার হুইল কি সেটা আমরা জেনেছি। এখন অ্যানালগাস কালার হচ্ছে একসাথে যদি 3 বন্ধু থাকে পাশাপাশি, যার রোল নাম্বার হচ্ছে সাপোজ 25, 26, 27, ব্যাপারটা এরকম যে এই কালারের পাশাপাশি এই কালার। আবার আমি অথবা এই 3টা কালার চুজ করতে পারি, এই কালার, এই কালার, এই কালার, 3টা কালার, অথবা আমি এই 3টা কালার চুজ করতে পারি, এগুলাকে বলা হয় পাশাপাশি কালার। তো আমরা যখন গ্রাফিক ডিজাইন করব তখন ডিজাইনের আগে সিলেক্ট করব যে আসলে কোন কালারগুলো আমরা ইউজ করব, বা কোন ফরম্যাটে আমরা কি মনোক্রোম্যাটিক কালার ইউজ করব নাকি অ্যানালগাস কালার ইউজ করব। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি অ্যানালগাস কালারটা কি? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো এইটা কিন্তু অ্যানালগাস কালারের অংশ না, এটা হচ্ছে ওর ভ্যালু কমায় দেওয়া হয়েছে বা বাড়ায় দেওয়া হয়েছে এটা। তো এটা যাতে আমরা ক্লিয়ার থাকি। অলরাইট। তো আরেকটা কালার আছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারটার একটা সহজ উদাহরণ হচ্ছে আমাদের কালো কালি। কালো কালি দিয়ে আমরা সবসময় সাদা কাগজের উপরে লেখা ট্রাই করি। কেন? কালোর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে অবশ্যই কি সাদা। তার মানে সাদার মধ্যে যদি আমি যদি ব্ল্যাক বোর্ডের মধ্যে যদি কি বলে কালো মার্কার দিয়ে লিখি দেখা যাবে, অথবা আমি যদি হোয়াইট বোর্ডের মধ্যে সাদা মার্কার দিয়ে লিখি দেখা যাবে? দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ আমাদের সবসময় একটা কন্ট্রাস্ট তৈরি করতে হয়, বা এইরকম একটা কমপ্লিমেন্টারি একটা সিচুয়েশন তৈরি করতে হয়। কমপ্লিমেন্টারি ক্ষেত্রে আমরা যদি একটা চিন্তা করি, একটা লাল টকটকা পাকা মরিচ একটা সবুজ গাছের উপরে দাঁড়ায় আছে, তো জিনিসটা দেখতে যদি ইমাজিন করি, তো জিনিসটা হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে নেচারের একটা অংশ।
জিনিসটা দেখতে ভালো লাগে। তো কালো মরিচ আর হচ্ছে সবুজ পাতা। তো এটা আমি যদি একটা মরিচ হিসেবে চিন্তা করি, কারণ মরিচের অনেক দাম, এই জন্য মরিচের কথাই বললাম। আচ্ছা, এখন কমপ্লিমেন্টারি বলতে আমরা অনেক ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র কমপ্লিমেন্টারি কালার ইউজ করব, যাতে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগে। আচ্ছা, আরেকটা বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি আগের বার কি দেখেছিলাম আমি, এইটার এই কালারের অপোজিটে যে কালারটা ওইটা আমরা ইউজ করেছি। এখন এই কালারটা ইউজ না করে এইটাকে, এই পাশেরটা আর এই পাশেরটা ইউজ করেছি। আমরা আগে কি দেখেছিলাম যে এই দুইটা কালার যদি একসাথে মিশানো হয় তাহলে এই কালারটা আসে, তাই না? জি তার মানে আমি বলতে পারতেছি এই মাঝের মাঝের কালারটা যদি আমি ভাগ করি তাহলে এই পাশের দুইটা কালার আমি পেয়ে যাই। তো আমরা এই এই থিওরিটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ট্রায়াডিক কালার। ট্রায়াডিক কালার মানে একটা ট্রায়াঙ্গেল নেওয়া হবে, এই ট্রায়াঙ্গেলটা আমি যে কোনো দিকে ঘুরাইতে পারি, অথবা আমি এই 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 তিনটা কালারও নিতে পারি। তো এটা আমার উপরে ডিপেন্ড করে, বা ডিজাইনের আগে আমি সিলেক্ট করব যে আমার কোন তিনটা কালার দরকার হয়। এখানে কালারের কিছু ভাষা আছে। রেড কালার মিন্স কি অ্যাঙ্গার অনেক ক্ষেত্রে, এবং এই সফট কালার আছে, হ্যাপি কালার আছে, বা এই ধরনের বিভিন্ন কালার আছে। এটা সার্চ দিলে আপনারা বা তোমরা পেয়ে যাবা। এখন আসি, আরেকটা হচ্ছে টেট্রাডিক কালার, মানে এখানে চারটা কালারে আমরা ইউজ করা হয়, কি নেওয়া হয়, এটা একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়। এখন আমি যে দেখি যে এই স্ক্রিনটা কি সবার চোখে ভালো লাগতেছে কিনা, এটা কি দেখতে ভালো লাগে, করতে ভালো লাগতেছে? লাইট চেঞ্জ হয়নি। একটু হবে, একটু টাইম দিতে হবে আই থিঙ্ক। দেখা গেলে আমাকে একটু জানাইলে ভালো হয়। ভাই স্লাইড চেঞ্জের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার নেটওয়ার্কের প্রবলেম কিনা। আমার এখানে তো দেখা যাচ্ছে। লাইট চেঞ্জ হচ্ছে না। ভাই ট্রায়াডিক কালারের ওইখানে আছে। আচ্ছা, আমরা আবারও শেয়ার করি স্ক্রিনটা। মাঝে মাঝে সমস্যা করে, এটাই হচ্ছে। আমি হচ্ছে এই সেশনটা অফলাইন নিতে পারলে আমার জন্য সবচেয়ে ভালো হইতো, বা আরো কিছু উদাহরণ দিয়ে দেখানো যেত জিনিসগুলা। এনিওয়ে, যেহেতু অনলাইনে, তো এইটাই চিন্তা করতে হবে আমাদের। ওকে, এটা দেখা যায়, দেখা গেলে আমাকে একটু জানালে ভালো হয়। আমি শেয়ার করেছি অলরেডি। আসেনি এখনো ভাইয়া। জি ভাই আসছে। ওকে, এটা কি কালার? এটা সবাই একটু বলি, এই কালারটা কি বুঝছে কিনা, কিভাবে এই কালারগুলো নেওয়া হয়। ভাই স্লাইডটা এখন সামনে আসে নাই, কম্পিউটার স্ক্রিনটা দেখাচ্ছে। আসবে, একটু টাইম দেই। এখন দেখা যায় না? এখনো দেখা যায় না? না ভাইয়া। না ভাইয়া। তো আমার এখানে তো শেয়ার শো করতেছে, কেউ কি দেখতে পায় না? সেভার পেজটা দেখা যাচ্ছে। আসছে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কালার। এটা আমরা একটা রেক্টেঙ্গুলার বা একটা রেক্টেঙ্গুলার নিয়ে যে কালারগুলো সিলেক্ট করব, এগুলো হচ্ছে টেট্রাডিক কালার বলা হয়। তো এইখানে আমরা বিভিন্ন ভাবে নিতে পারি যে এটা এই এই ট্রায়াঙ্গেল, এই এই রেক্টেঙ্গেলটা নিতে পারি এটা। তো আমরা অনেক ধরনের কালার সিস্টেম দেখলাম, যে আমরা বিভিন্ন ভাবে কালার গুলো চুজ করব, যে আমার কখন কোন কালার দরকার। শোক সবাই কোন কালার পরে যাব, আবার পার্টিতে কোন কালার পরে যাব, এগুলো আমরা জাস্ট এখন নিজেরা সিলেক্ট করব। কালার থিওরি দেখে অনেক সময় পোশাক বানাইতে পারবো আই থিঙ্ক। এটা দেখা যায় এই স্ক্রিনটা? জি এটা জি করতে ভাইয়া। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? না ভাইয়া। কেন ভালো লাগে না, একটু গেস করি। রেড ফন্ট। রেড ফন্ট, কারণ আমরা জানি, আমরা যদি কালার থিওরিতে যাই, এখানে কি কি কালার ইউজ হয়েছে একটু বলি সবাই।
ব্লু, রেড এন্ড ব্লু। হ্যাঁ দুইটাই বেশি ব্রাইট ব্রাইট হ্যাঁ কালার হয়ে গেছে, লাইটটা একটু হালকা সাথে লিখতে দেখেন। রাইট। তোর মানে আমরা একটু কমপ্লিমেন্টারি ভাইব রাখতে পারি না এখানে, সো এই জিনিসটা আমাদের দেখতে ভালো লাগতেছে না। এখন যদি আমরা এই জিনিসটা দেখি, এটা কি ভালো লাগে আগেরটার চেয়ে? আগেরটার চেয়ে বেটার লাগতেছে। ইয়াস, আগেরটার চেয়ে বেটার। আমরা ব্যাটারি চাচ্ছিলাম, আমরা বেস্ট চাচ্ছি না। সো এইটা হচ্ছে বেটার। তো আমরা যদি বেস্ট করতে চাইতাম, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা সাদা করে দিতাম। অলরাইট, তো আমরা এখন আগাই। এই 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 ডিজাইনটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? পড়া যাচ্ছে সুন্দর করে? লেখাগুলো না ফুটে ভাই উঠতেছে। ইউলো যে লেখাগুলো ভাইয়া ওগুলো পড়া যাচ্ছে না। আচ্ছা, এটা কেমন লাগে? বেটার, মানে এটা পড়া যাচ্ছে, মানে আচ্ছা, ওরকম। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, আমাদের কাছে অ্যাভেলেবিলিটি থাকলেও আমরা সবসময় সবকিছু ইউজ করব না। আমাদের যখন যে কালারটা দরকার সেই কালারটা ইউজ করবো। আরেকটা কথা সবাই আহ, মনে রাখা উচিত বা মনে রাখবেন যে একই সাথে তিনটার বেশি কালার ইউজ করবেন না কেউ কখনো। ধরেন আপনি জুতা এক কালার পরলেন, বেল্ট আরেক কালার পরলেন, মানি ব্যাগ আরেক কালার নিয়ে ঘুরলেন, তো জিনিসটা কেমন? বা আপনার ক্ষেত্রে জুতা এক কালার, জামা আরেক কালার, তারপরে চশমা আরেক কালার নিয়ে ঘুরলেন, জিনিসটা সুন্দর না। তো আমরা খুব বেশি ভেরিয়েশন আনবো না, আমরা যত কমের মধ্যে রাখতে পারবো তত বেস্ট। সিম্পলিসিটি সবসময় বেস্ট। তো এটাই হচ্ছে মনে রাখবো। তো এই ডিজাইনটার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটা দেখতে পাচ্ছি যে একটা ব্যালেন্স অবস্থায় আছে, এবং আমরা খুব স্যাচুরেটেড একটা ভাইব রাখা ট্রাই করছি, একটু কালারফুল রাখা হয়েছে। তো এখানে এখানে কিন্তু আমরা দেখি কয়টা কালার ইউজ করেছে। এইটা হচ্ছে একটা কালার, ইয়েলো একটা কালার, মূলত তিনটা কালার এখানে ইউজ করা হয়েছে। আমরা কি এটা বুঝতে পারি? তিনটা কালার, বেসিক কালার কিন্তু তিনটা, একটার সাথে ওভারল্যাপ করার ফলে আরেকটা কালার তৈরি হয়েছে। এগুলা আমাদের কনসার্ন না, এটা ডিজাইন খারাপ লাগতেছে না এই জন্য। এই কালারটা কি ওভারল্যাপের পরে তৈরি হয়েছে, এই কালারটাও ওভারল্যাপের কারণে তৈরি হয়েছে, এই কালারটাও ওভারল্যাপের কারণে তৈরি হয়েছে। বাট বেসিক কালার কিন্তু আমরা খুব বেশি ইউজ করিনি এখানে। আচ্ছা, তো এইটা কিন্তু সাদা মাথার একটা ডিজাইন, খুব বেশি খারাপ লাগতেছে না। আই থিঙ্ক বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট লেখাটা বোঝা যাচ্ছে। তো এইটা হচ্ছে একটু গর্জিয়াস টাইপের ডিজাইন, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব বেশি কালার ইউজ করি নাই। এখানে কিন্তু খুব মিনিমাম কয়েকটা কালার ইউজ করেছি, এবং এই সেম কালার প্যালেট। কালার প্যালেট বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের কালারের যখন এক পাশাপাশি রাখি ওগুলাকে কালার প্যালেট বলা হয়, যে এরকম কালার প্যালেট। তো একই কালার প্যালেট ইউজ করে এই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা করা হয়েছে। আমরা কি ক্লিয়ার? এই ভাইয়া আচ্ছা, ঠিক আছে। এটা যারা একটু আঁকাআঁকি করি তারা একটু চিন্তা করেন যে এখন আমরা কালার প্যালেট কোত্থেকে পাবো। এখন আমরা সব সময় তো আর কালার প্যালেট দেওয়া থাকবে না। অনেক সময় সাপোজ কারোর সাথে বাজারে গেলে অনেক সময় বলে যে তোমার কোন কাপড়টা পছন্দ, একটু লজ্জার খাতিরে অনেক ক্ষেত্রে বলতে পারি না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা চয়েস করে দেয়। অনেক সময় সুন্দর হয়, অনেক সময় খারাপ হয়। তো আমরা প্রকৃতি থেকে অনেক ক্ষেত্রে ভালো কোনো ইন্সপিরেশন নিতে পারি। সেক্ষেত্রে এই ডিজাইনটা যদি আমরা দেখি, এখান থেকে কয়েকটা বেস্ট কালার পিক করি এবং এই কালার গুলা দিয়ে পরবর্তীতে আমরা ডিজাইন করি। ওই যে আমি একটা মরিচের কথা বললাম, যে একটা মরিচ মনে করি একটা লাল, একটা পাকা একটা মরিচ একটা গাছে ঝুলে আছে এবং পাতাগুলো সবুজ। তো আমি লাল এবং সবুজ ইউজ করলে, এটা সবাই ইউজ করে দেখেন, লাল সবুজে আমাদের পতাকাই আছে, এটা খুব সুন্দর বোঝা যায় যে সবুজের মাঝে আমাদের লাল আছে। তো এই জিনিসগুলো আমরা প্রকৃতি থেকেই পাই অ্যাকচুয়ালি। অথবা লাল আমরা ব্লাড হিসেবে চিন্তা করি, গ্রিন হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড হিসেবে চিন্তা করি। আচ্ছা, এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে কালার প্যালেট। আপনারা যদি বা তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও কালার প্যালেট লিখে, কালার প্যালেট পেয়ে যাবে। এখানে যেমন এই কালারটা, এখানে অনেকগুলো কালার প্যালেট আছে, এটা একটা একটা এগুলোকে প্যালেট বলা হয়। এইটা ইউজ করছে জাস্ট এই কালারটা। তো এখানে সবকিছু জিনিস আর কি এইরকম বোঝা যাচ্ছে পড়া। এবং সবসময় এটা মনে করা যাবে না যে আমার চোখে ভালো লাগে না বিধায় যে ডিজাইনটা সুন্দর না, ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে যে ডিজাইনটা করছে ও আসলে পারফেক্ট কোনো রিজনে ওইটা ব্যবহার করছে কিনা। আমার কাছে যদি পারফেক্ট ভ্যালিড কোনো রিজন থাকে যে আমি এটার কালার এটা ইউজ করছি কেন, অবশ্যই কোনো ভ্যালিড রিজন থাকতে হবে যে এই কালারটা আমি কেন ব্যবহার করছি। সে যদি ভ্যালিড রিজন দিতে পারে, দ্যাট মিন্স শি অর হি ইজ ওকে। আচ্ছা, এখানে দেখি যে একটা ভদ্রলোক এই পোশাক চুজ করছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন এই কালার গুলা চুজ করছে। তো এইটাও একটা প্যালেট মেনটেন করছে।
তো এখানে নিশ্চয়ই কোনো কোরিলেশন আছে। কোরিলেশন কিভাবে বের করব? এই জুতার কালারের সাথে সে বেল্টের কালার ম্যাচ করছে। আমরা জানি জুতা এক কালার হলে বেল্ট এক কালার রাখতে হয়, মানি ব্যাগটাও এক কালার রাখতে হয়, যে একই টাইপের জিনিস রাখলে ভালো। তো এইরকম এখন আমি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যাই সবার চেহারা একটু দেখি এবং দেখি যে কে কতটুকু বুঝতেছে। আচ্ছা, সবাই কি আর একটু রেসপন্স করি যে আমার কথা কি বোঝা যায় কিনা বা আমি বুঝাইতে পারি কিনা। জি ভাইয়া বুঝতেছি ভাইয়া, লাস্ট স্লাইডটা আসে নাই। আচ্ছা, আমি এটা আবারও দেখাবো। সবাই একটু একটু রেসপন্স করি, বা কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানালে ভালো হয়। ভাইয়া আমার কালার নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্সোনাল কোয়েশ্চেন ছিল, এখানে করবো নাকি পার্সোনাল আপনাকে জিজ্ঞেস করবো? কোশ্চেনটা Colour নিয়ে। যদি একদম ব্যক্তিগত হয় তাহলে করার দরকার নেই, আর যদি মনে করো তুমি শেয়ার আচ্ছা, করতে আমি পারবা just- তাহলে করো, সমস্যা নেই। আচ্ছা, আমি এমনিতে ডিজাইনের ক্ষেত্রে গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো, হচ্ছে আরেকটা হচ্ছে রেড বা মেরুন টাইপের আর কি, তিনটা কালার ইউজ করি। হ্যাঁ, এই তিনটা কালার কি ইউজ করা কি মানে পারফেক্ট হয় এটা? এই যে আমি একটা জিনিস বললাম যে তুমি তোমার মতোই, তোমার কাছে যদি ভ্যালিড রিজন থাকে যে এই কালারটা আমি কেন ইউজ করছি, তুমি মিউট করলে ভালো হয়। হ্যাঁ, তোমার কাছে যদি কোনো এক্সপ্লেনেশন থাকে আমি এই কালারটা এই কারণে ইউজ করছি, তাই এই কালারটা আমার একটা প্রিয় মানুষের পছন্দ বা আমার পছন্দ, সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। বা তুমি মনে হয়েছে যে বাইরে একটা ইন্সপিরেশন দেখছো, একটা ছবি দেখছো, ওইখানে ভালো লাগছে কালারটা, এই জন্য তুমি ইউজ করছো। আমার কথা কি বুঝতে পারছো? বা তুমি জি একটা, ভাই। তুমি এই যে কালার থিওরিতে গিয়ে বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করলে দেখতে পেলে যে এই থিওরিটা আসলে কোন থিওরির সাথে কোন থিওরির সাথে গেলে, হ্যাঁ ওকে ফাইন, ইউ ক্যান ইউজ। অলরাইট, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। স্ক্রিনটা শেয়ার দেখা গেলে আমাকে একটু বললে ভালো হয় আবারও। আমি কিন্তু আগেই বলেছি যে আমার একটু টাইম লাগবে, কারণ আরো হয়তোবা 1 ঘন্টা লাগতে পারে। যাদের বোরিং লাগে তাদের একটু কাইন্ডলি অন্য আরেকদিন আর কি সময় দেওয়া হবে। বাট আজকে অন্য একদিন আমি সময় পাবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই, এই জন্য চাচ্ছি যে আজকে শেষ করে দিতে। আমরা প্রায় অর্ধেকের বেশি চলে আসছি। যদি না ভাইয়া, জানতে চাই আমরা আরো। এই জিনিসগুলা কি ইন্টারেস্টিং কিনা বা আসলে কিনা নতুন কিছু কিনা, আমি এটা জানতে চাই। পার্সোনালি আমার জন্য সবকিছুই নতুন। আচ্ছা, আমরা কিন্তু বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখনো গ্রাফিক ডিজাইনিং করাতে ঢুকি না এখনো। আমরা জাস্ট বেসিক জিনিসপত্র জানতেছি, নলেজ গেদার করতেছি, স্কিলফুল হচ্ছে না, মানে টেকনিক্যাল স্কিল যেটাকে বলে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? আসলে এখনো ভাইয়া। আচ্ছা, আসলে আমাকে একটু জানায়। আপনার ভয়েস ভাইয়া রিয়েল টাইমে আসে, বাট ট্রানজিশন গুলো হয় না, প্লাস হচ্ছে প্রেজেন্টেশনটা ঠিকভাবে আসে না আর এটা কি। কিছু করার না, এটা হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্কের ওয়েদার এরকম। জি ভাইয়া। আসছে এখনো? ভাইয়া এখনো আসে নাই। আসলে এই জিনিসটা খুবই পেইনফুল, আসে না খুব তাড়াতাড়ি। কিন্তু আমার এখানে শো করতেছে যে স্ক্রিন শেয়ার হয়েছে। আমাদের এখানে এখনো ভাই স্ক্রিন শেয়ার হয় নাই, জাস্ট লেখা আসতেছে যে আপনি প্রেজেন্টিং। আচ্ছা, তার মানে এখানে নেটওয়ার্কের লেটেন্সি আছে। ভাইয়া জুমে ট্রাই করে দেখবেন পরে, এই সেশন পরে এখন আসছে আসছে। ভাইয়া। ভাইয়া আসছে এখন। সব দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে জুতা, তো এইখানে মোজা, আমি ওই যে ওই প্যান্ট। কথাটা বলছিলাম, এখানে ওরা যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে, হ্যাঁ তোমরা মিউট করলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। তো এইখানে যে ওরা যে জুতার কালারটা ইউজ করছে, এটা বেল্টের কালার আছে এখানে। তো আমি এখানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি এটা গ্রাফিক ডিজাইনের পার্ট, সেই জন্য এগুলো দেখাচ্ছি আর কি। তো ওদের কালার এইখানে ওদের কোনো ভ্যালিড রিজন আছে যে এইখানে এই প্যালেটটা দেখায় দিছে, এই কারণে ওরা ইউজ করছে এখানে।
আচ্ছা, এখানে আরেকটা দেখা যাচ্ছে যে এখানে আমরা ওই স্টপের আইকনটা দেখেছি অলরেডি। আর এইখানে এখানে একটা জিনিস কি লক্ষ্য করছি আমরা, এই যে যে ডগের যে পায়ের সাইনটা, এটা কি লক্ষ্য করছি কেউ? জি ভাইয়া এটা কি লক্ষ্য করছি কেউ, হার্ট শেপটা? তো তুমি সবসময় যে জি ভাইয়া। টেক্সট লিখে যে কাউকে বুঝাবে যে আসলে এটা এটা কোনো কিছু ওইরকম না ব্যাপারটা। অনেক সময় টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট দিয়ে তুমি বুঝাইতে পারো ডিফারেন্ট ওয়েতে, তুমি বা আপনারা বিভিন্ন ওয়েতে আর কি এই জিনিসগুলো দেখানো যায়। তো আমি যদি ডগের উপরে যে এইরকম ডগের একটা পায়ের ছাপ দিতে পারি বা এরকম একটা ভাইব দিতে পারি, এটাকে আমাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করবে। এবং লাভ ওইভাবে না লিখে একটু হার্ট শেপ দিলেও এটাকে আরেকভাবে লিখতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী। আমি যদি এই ওয়ার্ডটাকে একটা ফর্মাল বা প্রফেশনাল জায়গায় ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই ধরনের আইকন ইউজ করতে পারবো না, বা মেইল যদি লিখি এই ধরনের আইকন ইউজ করতে পারবো না। তো এইটা হচ্ছে ডিপেন্ড করে ডিজাইন টু ডিজাইন। ওইখানে একটা কথা দেখছি থান্ডার, থান্ডার ওয়ার্ডটা কি আমরা থান্ডার একটা ইফেক্ট পাচ্ছি? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এই জি ভাইয়া, ফেটে ফেটে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা শুধুমাত্র ঠান্ডা লিখলে হয়ে যেত, বাট ঠান্ডা দিয়ে আমরা অনেকে হয়তো থান্ডারের মিনিংটা বুঝে না, অনেক ভাষা হইতে পারে, কারণ আমরা অনেক দেশে অনেক সময় বাইরের প্রোডাক্ট ইউজ করি, সেক্ষেত্রে হয়তো এই ওয়ার্ডটা বুঝে না। যখন এই টাইপের বিভিন্ন ধরনের ফিল দেখতে পাই, তখন আর কি অ্যাকচুয়ালি বুঝি যে আসলে এই জিনিসটা হইতে পারে, বা জিনিসটা আরো তাড়াতাড়ি আমাদের চোখে পড়াইতে সাহায্য করে। রাইট? আচ্ছা, এখন আসি হচ্ছে আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি থেকে আমরা বুঝতে পারতেছি টাইপো মানে আমরা টাইপ করি যেগুলা ওগুলা, আর গ্রাফি বলতে বুঝেছি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন শিল্পকর্মকে আমরা গ্রাফি বলি, টেলিগ্রাফি, এইগ্রাফি, এমবিগ্রাম, বা না এমবিগ্রাফি না, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। গ্রাফি দ্বারা একটা ক্রিয়েটিভ জিনিস বলতে বোঝানো হয়, বা গ্রাফিক্স রিলেটেড কিছু একটা জিনিস বোঝানো হয়। তো এখন দেখি টাইপোগ্রাফি কি। টাইপোগ্রাফি কি এটা আই থিঙ্ক সবাই বুঝেছি। তো টাইপ পেজ আছে অনেক ধরনের। যে আমরা কি জানি যে আমেরিকান মানুষ কেমন দেখতে, এবং ইন্ডিয়ান মানুষ কেমন দেখতে, বা বাংলাদেশি মানুষ কেমন দেখতে, বা আমরা কি একটু আলাদা করতে পারি বিভিন্ন দেশের মানুষ দেখে? পারি কিনা? জি ভাইয়া, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, এটাকে ফেজ বলে, টাইপ ফেজ। টাইপেরও বিভিন্ন ধরনের চেহারা থাকে। এটার একটা সবচেয়ে বড় পার্ট হচ্ছে সেরিফ ফন্ট বলা হয়, আরেকটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট বলা হয়। দুইটা পার্ট, এটা একটা, আরেকটা হচ্ছে এইটা স্যান্স সেরিফ ফন্ট বলা হয়। এখন সেরিফ ফন্টটা কি জিনিস? তো সেরিফ ফন্টটা হচ্ছে আমরা যখন বইতে টাইমস নিউ রোমানটা ইউজ করি, সেই ক্ষেত্রে সেরিফ ফন্টটা বেশি ইউজ করা হয়। সেরিফ ফন্টটা একটু যদি খেয়াল করি, এই যে কর্নারে একটু এক্সট্রা পার্ট থাকে, এই যে এই কর্নার গুলোতে এক্সট্রা একটা পার্ট আছে, এই কর্নার গুলো থেকে এক্সট্রা একটা পার্ট আছে। আমরা যখন সেরিফ, আমি একটু লিখি উপরে SERIF, এখানে কিন্তু আমার এক্সট্রা কোনো কিছু তৈরি হয় নাই, হয়েছে? না ভাইয়া। এখানে দেখা যাচ্ছে এই যে এরকম এক্সট্রা লোব গুলা বা এক্সট্রা পার্ট গুলা, এগুলা আসলে সেরিফ ফন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। ওরা হচ্ছে এগুলা নিয়ে বেঁচে থাকে। তো এটাকে সেরিফ ফন্ট বলা হয়, এবং এই ফন্ট একটু তুলনামূলকভাবে চিকন হয়, এবং এগুলা মূলত প্রিন্ট ডিজাইনে ব্যবহার করে। কোন ডিজাইন? প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইন কি হইতে পারে? প্রিন্ট। বুক হইতে পারে, আমাদের বিভিন্ন ধরনের লিফলেট হইতে পারে, বা যে কোনো ধরনের পোস্টার হইতে পারে। ওই ডিজাইনে বেশি ইউজ করা হয়, কারণ আমরা সেই ক্ষেত্রে পড়তে পারি। কিন্তু এটা কম্পিউটার স্ক্রিনে ভালো না। আমরা যদি সবার ফোন স্ক্রিনে দেখি, কোনো জায়গায় এই ধরনের ফন্ট ইউজ করে না কেউ। ফোনের ইন্টারফেস সবাই একটু তাকায় ফোনের নিচে কোনো লেখা আছে কিনা, শেয়ার অথবা সামথিং লাইক দ্যাট, বা কিছু যে কোনো কিছু বা কারো নাম। সেই ক্ষেত্রে সবাই খেয়াল করবেন যে এই ধরনের কোনো ফন্ট নাই, চিকন মোটা বা এক্সক্লুসিভ লেখা যেরকম ওই রকম কিছু নাই, সবগুলা একই ধরনের লেখা। তো ওইটাকে বলা হয় স্যান 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 সেরিফ ফন্ট। স্যান সেরিফে এই এক্সট্রা পার্ট গুলা থাকে না, একদম সলিড। আমরা কি দেখতে পাচ্ছি উইদাউট সেরিফ? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তো আমি স্যান্স সেরিফ পড়লে এটা একটু কম্পারেটিভলি মোটা, তো এই জন্য আমি মনে রাখি যে মোটা মোটা। আগের ফন্টটা একটু চিকন, এটা মোটা। স্যান্স সেরিফ হচ্ছে দুইটা ওয়ার্ড, এই জন্য মোটা বলে, আর ও আগেরটা হচ্ছে চিকন।
সো আই থিঙ্ক এভরিবডি ইজ ক্লিয়ার। সো আমরা যেটা দেখি যে কম্পিউটার স্ক্রিন অথবা আমরা ডিজিটাল মাধ্যমে যেগুলো দেখি বেশিরভাগই সবসময় স্যান্স ফন্টটা ইউজ করা বা স্যান্স সেরিফ টাইপটা ফন্ট ইউজ করা হয়। অনেকে আমরা ভুলে অনেক সময় স্লাইডে দেখা যাচ্ছে যে টাইমস নিউ রোমান ইউজ করে, এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড হওয়া উচিত, কিন্তু আমরা জানি না বিধায় এগুলো ইউজ করি। কারণ সেই ক্ষেত্রে পিছে যেই বা অনেক দূরে যে স্টুডেন্টটা থাকে বা অনেক দূরে কোনো অডিয়েন্স থাকলে সেই ক্ষেত্রে সে বুঝতে পারবে না। আচ্ছা, তো এখন দেখি যে এই কথাটা সেমই আমি যেটা বললাম যে কম্পিউটার স্ক্রিনে সবসময় ওই স্যান্স সেরিফ ফন্টটা ইউজ করা উচিত। আচ্ছা, এখন কিছু ফন্ট আছে এগুলা কি ডিসপ্লে ফন্ট বলা হয়, এগুলার বিভিন্ন ধরনের টাইপ ফেজ আছে। আমরা জানি যে সার্টিফিকেট লেখার ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, আমরা খেয়াল করছি কিনা সার্টিফিকেটের উপরে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এইরকম স্ক্রিপ্ট ফন্ট অনেক ব্ল্যাক লেটার। হ্যাঁ অনেক ক্ষেত্রে, হ্যাঁ থ্যাংক ইউ লেখার ক্ষেত্রে এরকম এরকম ক্ষেত্রে এটা হ্যান্ড রাইটিং এর মতো মনে হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের স্ক্রিপ্ট ফন্ট গুলো ইউজ করি। আর অল ক্যাপস যেগুলো, এগুলো খুব চিকন, ক্যাপস বলতে বোঝায় যে ক্যাপস লক করি না সবগুলা, ওই রকম যে কি বলে বড় হাতের অক্ষর যেটা বলে ক্যাপিটাল লেটারে, এটাকে ক্যাপস বলা হয়। আচ্ছা, এখন আসি যে আমরা হচ্ছে বিভিন্ন খাতিরে বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করতে পারি। ইয়োগা ওয়ার্ডটাকে আমরা ডিফারেন্ট ফন্ট দেওয়া হয়েছে, বাকিগুলা একটা রেগুলার ফন্ট, কারণ ইয়োগা ওয়ার্ডটা আমরা ফোকাস করতে চেয়েছি, দ্যাট ইজ হোয়াই আমরা এই ফন্টটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজানো ট্রাই করছি। এবং এই ইয়োগা কলেজ যে শারীরিক মুভমেন্ট হয় এটাকে ফন্টের মাধ্যমে ওই মুভমেন্টটাকে একটু দেখানো ট্রাই করছে ওরা, একটু কার্লি একটু কার্ভি এরকম। আর এখানে ব্যাটেল অফ দ্য ব্যান্ডস এই জিনিসটাকে একটু টেকটাইল ফিল দেওয়ার জন্য এই ব্রাশ টাইপের একটা ফন্ট ইউজ করছে, এবং শুধুমাত্র এইখানে ব্রাশ ইউজ করে নাই, উপরে এরকম ব্রাশ ইউজ করছে। তো এটা কি সবাই ক্লিয়ার যে আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করব? ফন্টের একটা ভাষা আছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, সো কিছু ফন্ট আছে এই রকমের, এটা হচ্ছে আরেকটা টাইপ, মানে এটা একটু সবাই দেখি, এটা সবাই যখন এগুলা নিয়ে পড়বেন যে এইরকম আরো কিছু টাইপের আছে ফন্ট। আসলে এটা দেখি, আরেকটা ফন্ট আছে, এটাকে বলা হয় কমিক সেন্স। কিছু ফন্ট আছে আমরা কখনো ব্যবহার করব না, এগুলো হারাম বলা যায়, সেগুলো হচ্ছে কমিক সেন্স, অনেকে এটা খুব পছন্দ। তারপরে যে জোকার ম্যান বা এই টাইপের ফন্ট গুলো আমরা না ব্যবহার করি, আমরা প্রফেশনাল হয়ে আমরা টিকটকার হইতে চাই না। তো আমরা যদি টিকটকার হইতে চাই তাহলে এই ফন্ট গুলো ইউজ করবো, আর যদি না চাই অ্যাভয়েড করবো, স্ট্রেট কাট কথাবার্তা আর কি। সো আই থিঙ্ক এগুলা সবাই অ্যাভয়েড করে চলা ট্রাই করবো, যদি আমরা চাই যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করি বা একটু সবার চেয়ে আলাদা থাকতে চাই, তো এগুলা থেকে দূরে থাকবো আর কি। আচ্ছা, সো এখন আসলে ফন্টের বিভিন্ন ভেরিয়েশন করে আমরা সাব হেডিংটাকে আলাদা করতে পারি, কোনটা হেডলাইন কোনটা সাব হেডলাইন, এগুলো আই থিঙ্ক সবাই বুঝে গেছেন অলরেডি। সো আমরা ফন্ট দিয়েও বিভিন্ন ধরনের হেডলাইনটাকে আলাদা করতে পারি, অথবা সাইজ দিয়ে বড় ছোট করে। এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন বুক কভারে বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে স্টোরি বা এইখানে রেগুলার একটা কি বলে বুক, এই জন্য রেগুলার টাইপের বা কি বলে একটু সিরিয়াস টাইপের জিনিসপত্র দেওয়া হয়েছে, এটা হচ্ছে অল ক্যাপস দেওয়া হয়েছে, জিনিসটা সুন্দর লাগতেছে। এক্ষেত্রে স্টোরি টেলার বা নোবেল টাইপের কিছু থাকলে এখানে, এবং কমপ্লিমেন্টারি কালার ইউজ করা হয়েছে, এগুলো আমরা সবাই বুঝে যাবো আস্তে আস্তে। সো এখন ফন্ট বুঝলাম, এখন আমরা জিনিসপত্রগুলো দেখবো যে আরো কিছু জিনিস আছে কিনা। কার্নিং নামে একটা জিনিস আছে। আচ্ছা, হায়ারার্কি আসে। হায়ারার্কি বলতে বোঝায় কি, হায়ারার্কি সাপোজ হায়ারার্কি আপনারা ধরতে পারেন যে সিনিয়র জুনিয়র, এখানে হায়ারার্কির দিকে সিনিয়র হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে জুনিয়র, আবার লেডিস ফার্স্ট বলে এখানে হায়ারার্কির দিকে লেডিস ফার্স্ট হইতে পারে। আবার হায়ারার্কি দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে যার প্রায়োরিটি আগে সে কি আগে প্রায়োরিটি পাবে, তাই না? হায়ারার্কি দ্বারা আমি সিনিয়র জুনিয়র যদি বলি, তারপরে যদি লেডিস ফার্স্ট বলতে কি বুঝি, এক্সট্রা একটা প্রায়োরিটি দেওয়া বুঝাচ্ছি না এখানে, তাই না? বা জি ভাইয়া। অফিসের র্যাঙ্ক যদি বলি, কেউ যদি এসপি হয় বা কেউ যদি ডিসি হয় বা ডিসি চাইতে বড় হচ্ছে সচিব, এরকম ব্যাপারগুলা। সো
এখন দেখি হায়ারার্কি আমরা সবচেয়ে ভালো ওয়ে আমরা হচ্ছে আমাদের চোখটাকে ইউজ করব, যে আমাদের চোখ দিয়ে আসলে বুঝবো যে আমরা কোন জিনিসটাকে আগে ফুটাই তুলতে চাই, যে সবার সামনে কোন জিনিসটা আগে দেখাইতে চাই। সো ওই জিনিসটাকে হায়ারার্কি বলে। তো হায়ারার্কির ক্ষেত্রে এইখানে একটু চিন্তা করি যে নামটা কি করছি, সবচেয়ে বেশি বোল্ড করে দিছি। তার মানে কি আমার সবার আগে কি করছে, ওনার নামটাকে সবার আগে ফোকাস করতে চেয়েছি, তো এই জন্য এটাকে বোল্ড করে হায়ারার্কিতে ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার পজিশন একটা কালার চেঞ্জ করে একটু ছোট করে ওকে দেওয়া হয়েছে। থার্ড পজিশনে ওদের দেওয়া হয়েছে। এটাকে ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন যদি আমি অচেনা মানুষের একটা কি বলে ঠিকানা নিয়ে ঘুরতে থাকি, এটা আমার কোনো লাভ আছে? আমার পরিচিত কোনো পার্সন থাকলে তার 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 নাম দেখবো এবং সে কি আমার পরিচিত পার্সন কিনা এটা দেখে ডিটারমাইন করব, ডিটেক্ট করে দেন আমি আসবো যে বাকি যে কাজগুলো আছে। তো এইখানে আরেকটা জিনিস আছে, সেইটাকে বলা হয় প্রক্সিমিটি। প্রক্সিমিটি কি জিনিস? আমি যদি এই এই ঠিকানাগুলা যদি এইখান থেকে লেখা শুরু করতাম, এইখানে একটু সবাই মিউট করলে ভালো হয়, কারো থেকে যেন শব্দ আসতেছে। আচ্ছা, আমি যদি এইখানে লেখাগুলা শুরু করতাম এই ওয়েব ডিজাইনের সাথে সাথে, তাহলে কি আমি এটা আলাদা করতে পারতাম যে এগুলা ঠিকানা? আমি তো ওয়েব ডিজাইনার মনে করতাম। তো এই জন্য যেটা করা হয়েছে, এই ফাঁকে কিছুটা একটা স্পেস দেওয়া হয়েছে, গ্যাপ। এই গ্যাপটার ফলে এই জিনিসটাকে একত্রিত একটা প্যাকেট করে রাখা হয়েছে নিচে, আর এইটা হচ্ছে উপরে রাখা হয়েছে। উপরের পার্টটা একটা প্যাকেট হিসাবে চিন্তা করি, নিচের পার্টটা আরেকটা প্যাকেট। তার মানে প্যাকেট করে আলাদা করার বিষয়গুলা বা একই টাইপের এলিমেন্ট গুলা একত্রিত রাখার যে বিষয়গুলা, এগুলাকে বলা হয় প্রক্সিমিটি। তার মানে আমি যদি এখন আমার সবগুলা ইনফরমেশন উইদাউট ফরম্যাটিং দিয়ে দেই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। তো এই জন্য প্রক্সিমিটির দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন লিডিং কি? লিডিং একটা জিনিস, যে দুইটা লাইনের বিটুইন যে স্পেসটা, এই জিনিসটাকে বলা হয় লিডিং। লিডিং কখন বেশি রাখবো কখন কম রাখবো, এটা আমাদের ডিজাইনের উপরে আর কি, লাইন স্পেসিং ও বলা হয় এটাকে। এগুলা কি বোঝা যায়? সবাই বুঝতে পারছি লিডিং কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমি দেখি যে এইখানে যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটার ক্ষেত্রে এইখানে তো ব্যালেন্স করা হয়েছে। এই সাইডে একটা চিত্র দেওয়া হয়েছে, এই দিকে টেক্সট দেওয়া হয়েছে। টেক্সটটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন, এটাকে আমরা বডি বলতে পারি, আর এটাকে আমরা বলতে পারি কনক্লুশন, তাই না? তার মানে তিনটা পার্ট আমি একটু এই লিডিং ইউজ করে আমি কি করছি, আলাদা করতে পারছি, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তার মানে আমি এটা বলতে পারতেছি, কখনো কোনো লাইন প্যারাগ্রাফ আলাদা করার ক্ষেত্রে আমরা লিডিং ব্যবহার করি বা এন্টার পেজ করে একটা স্পেস ব্যবহার করি, যেটাকে লাইন স্পেস বলা হয়। আচ্ছা, এখন ট্র্যাকিং আরেকটা ওয়ার্ড, যে ট্র্যাকিংটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, একটু গেস করি সবাই। এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দ্বারা কি বুঝতে পারি? একটু আর্লি করি, কারণ আমাদের অলরেডি 11:30 বেজে গেছে, আমরা 12টার মধ্যে শেষ করি। জি এর লেসটা ইয়ার স্কেলের উপর চলে গেছে। না, ট্র্যাকিং আমরা এখানে মেজারমেন্ট বোঝাচ্ছি। যে ট্র্যাকিং হচ্ছে কি, দুইটা ওয়ার্ড বা দুইটা এলিমেন্টের মধ্যে যে ডিসটেন্সটা, এটাকে ট্র্যাকিং বলে। বা এই যে স্কেল, এই দিকে স্কেল বড় ছোট করার ফলে যে স্পেসটা, এতক্ষণ আমরা আগের বার কি দেখছি, ভার্টিক্যালি যে স্পেস গুলা দেখেছি, ওগুলা হচ্ছে কি, ওগুলাকে কি বলা হয়, লিডিং। লিডিং। আর এটাকে বলা হয় ট্র্যাকিং। আচ্ছা, এখন এইখানে কিন্তু নরমালি 2016 লিখলে এত গ্যাপ হওয়ার কথা না, এখানে এত গ্যাপ। এখন কেন গ্যাপ দিছি, কারণ আমি ওর সাথে এটার একটা অ্যালাইনমেন্ট করার জন্য এইখানে 2016টা একটু স্পেসি করে দিছি, একটু বাড়ায় দেওয়া হয়েছে। তো এইখানেও দেখা যাচ্ছে যে এই এদের মধ্যে আমি বড় ছোট করে বা একটা ব্যালেন্স করতে পারি। আরেকটা কথা বলি, হায়ারার্কিটা আমি এই লেখাগুলা বড় করছি। আমার সবার আগে কি 2016টা চোখে পড়বে, রাইট? এখানে হচ্ছে ক্যাফে সিট্রন, এটা আগে পড়বে, এরপর নাম আসবে, এরকম। তো এখন এই যে কার্নিং হচ্ছে এইটা হচ্ছে আগে, কার্নিং হচ্ছে ভাইয়া। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, স্লাইডটা আসে না এখনো। আচ্ছা, আসে না। ট্র্যাকিং। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, ট্র্যাকিং দেখা হয়েছে। ট্র্যাকিং বলতে কি, আমি এই লাইনটাকে কত ওয়ার্ড গুলাকে কত দূরে দূরে নিয়ে যাব আর কি,
ট্র্যাকিং বলা হয় এটাকে। আর কার্নিং আরেকটা জিনিস, কার্নিং হচ্ছে আমরা যখন দুই ইকুয়াল ডিস্টেন্স রাখবো কিনা কম ডিস্টেন্স রাখবো এগুলাকে বলা হয় কার্নিং। লিডিং, ট্র্যাকিং, কার্নিং, তিনটা ওয়ার্ড মনে রাখবো। তো এগুলা অত জরুরি না, আমরা যদি ডিফল্টটা ইউজ করি ইটস ফাইন ফর বিগিনার। ট্র্যাকিং ট্র্যাকিং এবং কার্নিং এর ডিফারেন্সটা কি বলছিলেন জানো? ট্র্যাকিং এবং কার্নিং এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কত দূর নিয়ে ইউজ করব, আর কার্নিং হচ্ছে স্পেসিফিক দুইটা ওয়ার্ডের মাঝে যে ডিসটেন্সটা, আর ওইটা হচ্ছে টোটাল ওয়ার্ডটা কত দূর বিস্তৃত থাকবে। মানে দুইটা ওয়ার্ড যদি পাশাপাশি থাকে, অনেকগুলো ওয়ার্ড, একটা পলিমার চিন্তা করি, পলিমারের মধ্যে যে বন্ডগুলা যে ডিসটেন্স মনোমারগুলা থাকে, তো ওগুলা যত দূরে থাকবে, যত দূর সরায় থাকবে ওইটাকে বলতে পারি লিডিং, ট্র্যাকিং বলতে পারি, সরি ট্র্যাকিং, আর এটা হচ্ছে কার্নিং। এখন কি ক্লিয়ার কার্নিং আর ট্র্যাকিং এর মধ্যে? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাড কার্নিং। আগেরটা কি গুড কার্নিং। গুড কার্নিং কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এই যে এই দুইটার যে ডিসটেন্স সবগুলা প্রায় ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল ডিসটেন্স, কিন্তু এইখানে দেখা যাচ্ছে একটা চিকন, একটা মোটা, একটা বড়, একটা খাপছাড়া ভাব। অনেক সময় দেখা যাচ্ছে ওদের মনে হয় মন খারাপ, এই জন্য খাপছাড়া ভাব। তো এই কারণে হচ্ছে এটাকে বলা ব্যাড কার্নিং। আচ্ছা আসি, তো এইভাবে আমরা কার্নিং, বড় ছোট, ট্র্যাকিং বা লিডিং এগুলো ইউজ করে ডিজাইনের ভেরিয়েশন আনতে পারি। এখন আছে কম্পোজিশন। আগেই বলা হয়েছে কম্পোজিশন হচ্ছে কোন কোন জায়গায় আমরা দেখাবো, এগুলা বিভিন্ন ভাবে বসাইতে পারি, এটা অলরেডি আলোচনা হয়েছে। এখন আমরা প্রক্সিমিটির কথা বলছি। প্রক্সিমিটি হচ্ছে গ্রুপ অফ পিপলকে একসাথে রাখা বা গ্রুপ অফ কম্পোনেন্টকে। হোয়াইট স্পেস বলতে আরেকটা জিনিস। এখন কি আমি কি পারতাম না, হোয়াইট স্পেস নিয়ে একটু কথা বলি, আমি কি পারতাম না এই প্রক্সিমিটি লেখাটা একদম টপ থেকে শুরু করতে? এইখানে পারতাম, অথবা এইগুলো সাইজ বড় করে এগুলো ইউজ করতাম, এগুলো পারতাম। আমার কাছে তো জায়গা ছিল, আমি কেন ইউজ করি নাই? হ্যাঁ, প্রক্সিমিটিটা শো করে না এখনো। আচ্ছা একটু ওয়েট করি তাহলে, নেটওয়ার্ক খুবই ঝামেলা করে আই থিঙ্ক। ভাইয়া আসছে। হ্যাঁ, আচ্ছা এখন আসছে ভাইয়া। আচ্ছা, প্রক্সিমিটি তো আগে আমি বলেছি যে একই ধরনের জিনিসগুলো, যেমন ঠিকানাগুলো একসাথে রাখবো বা ইন্ট্রোডাকশন গুলো একসাথে রাখবো, এগুলো প্রক্সিমিটি বলা হয়। আর হচ্ছে হোয়াইট স্পেস কাকে বলে? এইখানে যে স্পেস গুলো আমি দেখতেছি এগুলোকে আমি ইউজ করতে পারতাম। আমার কাছে তো এলিমেন্ট ছিল, কম্পিউটার ছিল, শক্তিও ছিল, সময়ও ছিল, আমি কেন ইউজ করি না? এই জায়গাগুলো আমি কেন ফাঁকা রাখছি? কি মনে হয়? কারণ আমি যেহেতু সময় কম, এটা শর্ট করি। কারণ এটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে আমরা সবকিছু, ওই যে আমি একটা কথা বললাম যে এক সময় যে আমার কাছে এক কি বলে এক পাতিল তেহেরি আছে বিদায় যে এক পাতিল তেহেরি খেয়ে ফেলবো, ব্যাপারটা এরকম না। আমার যতটুকু দরকার ততটুকু গিফট করবো। আর হচ্ছে হোয়াইট স্পেস জিনিসটা আমরা অনেক সময় টি শার্ট চিন্তা করি, টি শার্টের মধ্যে ছোট্ট অনেক যে টি শার্টে ছোট্ট একটু লোগো দেওয়া থাকে কর্নারে। কেন? কারণ এর চাইতে বড় লোগো দিলে এই জিনিসটা সৌন্দর্য থাকে না। তো বিভিন্ন ডিপেন্ড করে যে কখন আমরা হোয়াইট স্পেস বেশি রাখবো কম রাখবো। বাট পুরো ক্যানভাসটাকে আমরা আর্ট করে ফেলবো না, মানে এলিমেন্ট দিয়ে ভরায় ফেলবো না। আমরা কিছু জায়গা খালি রাখবো যে এটা দেখতে সুন্দর লাগে। এটাতে আমরা যদি একটা সাপোজ চিন্তা করি, একটা ক্লাসে 300 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, 300 জনের মধ্যে কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট এইটা আসলে ফোকাস করা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমি যদি 20 জন স্টুডেন্ট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে কি আমি বুঝতে পারবো যে এই ছেলেটা কম্পারেটিভলি ভালো, কারণ ওর প্রতি আমার নজর বেশি থাকবে। একইভাবে এইখানে হোয়াইট স্পেস ব্যাপারটা এটা, আমি যদি ক্লাসটাকে খালি রাখি, মানে জায়গাটা খালি রাখি, হোয়াইট স্পেসটা বেশি রাখি, সেই ক্ষেত্রে কি হবে, আমার ডিজাইনটা ভালো লাগবে। আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি দেখা যাচ্ছে এখানে? এই পেজটা কি দেখা যাচ্ছে? ভাই পয়েন্টগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু এটা অ্যালাইনমেন্টে নাই, সবগুলো অ্যালাইনমেন্টে আছে, কিন্তু এটা একটু ডান দিকে সরে গেছে। দেখতে ভালো লাগতেছে জিনিসটা? না ভাইয়া। হ্যাঁ, ভালো লাগতেছে না। সো আমরা সবসময় চিন্তা করবো অ্যালাইনমেন্ট মেনটেন করা। এখন একটা দর্জি যদি একটা জামা কাপড় অ্যালাইনমেন্ট ছাড়া বানায়, এক হাতা বড় বানায় আর এক হাতা ছোট বানায়, কেমন লাগবে? ভালো লাগবে না। তো ডিজাইনের ক্ষেত্রে সেম। তো অ্যালাইনমেন্ট, কিন্তু এইখানে একটু এটাকে স্পেশাল ফোকাস করার জন্য ওরা ডিফারেন্ট ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করা হয়েছে। আর কন্ট্রাস্ট কি?
কন্ট্রাস্ট অবশ্যই ওই যে আগে বলা হলো যে সাদার মধ্যে কালাকে ফুটে তোলাকে কন্ট্রাস্ট বলা হয়, যাতে দুইটা সেপারেট করা হয়। আরেকটা হচ্ছে রিপিটেশন। আমরা একই ধরনের রিপিটেশন করব কিরকম, যেমন আমি একই ধরনের টেক্সট ইউজ করব, একই ধরনের ফন্ট ইউজ করব, একই ধরনের কালার ইউজ করব, এটাকে রিপিটেশন বলা হয়। সাপোজ আমি এখানে দেখাবো যে 10 জন মানুষ, সাপোজ এরকম ভাবে 10টা মানুষ আঁকি, এটা দ্বারা আমি গ্যাদারিং বোঝাচ্ছি। এই আর্ট গুলা কি দেখা যাচ্ছে? আসলে এখনো ভাইয়া আচ্ছা, আমি রিপিটেশনটা আরো ভালোভাবে বুঝাই। আমরা যখন একটা প্রিন্টের জামা কাপড় পরি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ডিজাইন বারবার রিপিটেশন হয়, বা একই ফুল বা একই ধরনের এলিমেন্ট গুলো বারবার রিপিটেশন হয় প্রিন্টের কাপড়গুলো, তাই না? এটা কি সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া, তার সুন্দর লাগে। হ্যাঁ, কারণ এটা সুন্দর লাগে। রিপিটেশন থাকলে জিনিসটা বোঝা যায় যে এই জিনিসটা কোনো ভ্যালিড রিজনে করছে এবং এটা বারবার রিপিট হচ্ছে, মানে এটা ডিজাইনটা এরকম। তো আমি যদি 1000 রকমের ফুল একটা ডিজাইনে দিয়ে রাখি, জিনিসটা ভালো লাগে না, এটাকে রিপিটেশন বলা হয়। সো প্রক্সিমিটি অলরেডি দেখানো হয়েছে, সো এগুলো নিয়ে অলরেডি কথা হয়েছে, আমি আর বেশি টাইম নিব না। তো এগুলো দেখা হয়েছে হোয়াইট স্পেস কেন জরুরি। আমি যদি হোয়াইট স্পেস এই স্পেসটা না রাখতাম, এই স্লাইডটা কি দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে। এই এই পার্টগুলো যদি আমি না ফাঁকা রাখতাম, তাহলে ডিজাইনটা সুন্দর লাগতো না, জিনিসটা খুবই বোরিং লাগতো এবং গ্যাদারিং মনে হইতো। তো এই জন্য আমরা হোয়াইট স্পেস রাখবো ডিজাইনের মধ্যে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা পড়ে আছে সব দিকে, এগুলা রাখছি কেন, ডিজাইনটা যাতে সুন্দর লাগে, চোখটা যাতে আই সুতিং লাগে। তো এইটাই, এই অ্যালাইনমেন্ট আমরা অলরেডি দেখানো হয়েছে। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের বলা হয়েছে ব্যালেন্স করার জন্য, এটাও হচ্ছে ব্যালেন্স একটা ব্যাপার। হায়ারার্কি অলরেডি বলা হয়েছে, এগুলো আমি অলরেডি দেখাইছি, এখন আর দেখানোর করতেছি না নতুন করে। এগুলো অলরেডি দেখছি। এখন একটু ছবি নিয়ে কথা বলি, টাইম যেহেতু কম। তো ছবি আমরা দেখি, এখন আমাদের ডিজাইনিং এর সময় অনেক ধরনের ছবি ইউজ করতে হয়। এখন যদি আমি সাপোজ আমার ডিজাইনে যদি একজন কি বলে পপুলার বাংলাদেশে এখন যারকে নিয়ে সবচেয়ে বেশি ট্রেন্ডে সোশ্যাল মিডিয়া, তার ছবি যদি আমার ডিজাইন ইউজ করে ফেলি, তাহলে জিনিসটা প্রফেশনাল হইলো না। কয়েকদিন পরে তার ভ্যালু থাকবে না হয়তো, অথবা সে আমার উপরে বিরুদ্ধে বলবে যে তুমি আমার কেন ছবি ইউজ করছো। সাপোজ আমাদের ক্লাসের যদি কারো একটা ছবি যদি আমাদের এসিএস এর কালকে পেজ থেকে পোস্টার আপলোড করি, কি হবে অবস্থা? মানে সে লজ্জা পাবে, অথবা মাইন্ড করে বসে থাকবে, অথবা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যে তুমি আমাদের কেন পারমিশন ছাড়া এই ছবি ইউজ করছো, অথবা আমরা আমাদের সুইটেবল কোনো ছবি পাবোই না। তো ইন্টারনেটে অনেকগুলো স্টক সাইট আছে, এগুলোকে স্টক ফটো বলা হয়, যারা শুধুমাত্র কপিরাইট ফ্রি ছবি রাখে। তো ওই ছবিগুলো আমরা ইউজ করব, আর ওই ছবিগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা খুঁজে পাবো যে কোন টাইপের ছবি চাচ্ছি এখন। আচ্ছা, সো এইরকম ইউজিং স্টক ফটো আমরা কারো ছবি ইউজ করবো না উইদাউট পারমিশন, এবং আমরা জন্মদিনও কারো ছবি উইদাউট পারমিশন আপলোড করে দেব না, যাতে সে ক্লেম না করে। সো স্টক ফটো বলতে ভালো ফটো থাকলে যাতে আপলোড করি আমরা। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা ফটো, যে একটা কুকুর একটা কাপের মধ্যে বসে আছে। তো এই ছবিগুলা পাওয়া যায় ইন্টারনেটে, তো এই টাইপের ছবি নিতে পারি। এরকম অনেক ছবি আছে যেগুলো ইন্টারনেটে পাবো, ওগুলা নিব। আচ্ছা, এই যে এগুলা কি, এটা হচ্ছে, এগুলা আসলে ছবি না, অ্যাকচুয়ালি এগুলাকে বলা হয় বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন আমরা ইউজ করতে পারি, এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল। তারপরে এই ছবিগুলো আমরা ইন্টারনেটে অনেক ছবি পাবো যে এই ধরনের। এখন আমরা এই ছবিতে সবচেয়ে কোন জিনিসটা খারাপ মনে হয়েছে, ভালো লাগতেছে বা চোখে লাগতেছে বা ভালো লাগতেছে না, একটু খেয়াল করি, সবাই গেস করি খুব ফাস্ট, কারণ আমাদের হাতে খুব বেশি টাইম নেই, আমরা আর 20 মিনিট কন্টিনিউ করতে পারবো, সর্বোচ্চ 25 মিনিট। হ্যালো, ক্যাসেট বা হাফ সার্কেল টাইপের যে এটা আছে ডান পাশে, এটা জি ভাই, আমার কাছে এটাই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ এটা কেন, এটা রেজুলেশন খুব খারাপ। আমরা কি চাই, সবাই সোশ্যাল মিডিয়ায় হাই রেজুলেশনে এই আমাকে ছবিটা ডক করে দিবি, ডক না করে আবার অনেক বন্ধু মাইন্ড করে আর কি। সো আমাদের অবস্থাটা এইরকম। সো এটার কারণও আছে, কারণ আমরা যদি ডক করা ছবি না ইউজ করি, সেই ক্ষেত্রে এই ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ডিজাইনটা নষ্ট হয়ে যায়, বড় ডিজাইন প্রিন্ট করলে ভালো লাগে না, এরকম লাগবে।
এই জন্য আমরা হাই কোয়ালিটির ইমেজ সবসময় ইউজ করতে যাব। সো আমরা এই ডিজাইনটা দেখি, আমরা যদি রেজুলেশন যদি বেটার থাকে, এটা রেজুলেশন কম্পারেটিভলি বেটার, সেক্ষেত্রে বড় থেকে আমরা ছোট করতে পারি। এখন ছোট থেকে কিভাবে বড় করব? বড় করলে ওই যে আগের মতো অবস্থা হবে, রেজুলেশন কমে যাবে। ছোট ইমেজ বড় করা যায় না, বড় মানে জুম করা, জুম করলে ফেটে যায়, আর বড় ইমেজ ছোট করলে রেজুলেশন বাড়ে। সো আমরা সবসময় চেষ্টা করব বড় ইমেজ ইউজ করতে, হাই কোয়ালিটির ইমেজ ইউজ করতে। এই যে এটার ক্ষেত্রে সেম, যে একটা ছোট ইমেজকে আমরা যদি এটাকে জুম করি, জিনিসটা কেমন হয়েছে, জিনিসটা বোঝাই যাচ্ছে না, এই যে এগুলা খুব বাজে অবস্থা তৈরি হয়েছে। তো এগুলা ইউজ করা যাবে না। এর মানে কি আমরা ইউজ করবোই না? আমার কাছে ছবি নাই, একজন একজনের কিংবদন্তির ছবি আছে একটা, এবং সে মারা গেছে, এখন তো আর তাকে জীবিত করে আর ছবি তোলা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা ভিন্ন পন্থা অবলম্বন করব। সেই দিকে আসি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে রাস্টার বলা হয়েছে। রাস্টার আর ভেক্টর দুইটা আলাদা। রাস্টার বলতে কি, আমরা যে ছবিগুলো দেখি এইটাকে একটা সার্টেন স্টেজে গিয়ে জুম করলে অবশ্যই ফাটবে। এটা কি আমরা স্বীকার করি কিনা? আমার ছবি যত হাই কোয়ালিটির হোক না কেন, একটা পর্যায়ে জুম করলে ফাটবেই, এটা সবাই বিশ্বাস করি। জি ভাই, একটা লিমিট তো আছে। রাইট, এইটাকে বলে রাস্টার। রাস্টার হচ্ছে ওই ধরনের ইমেজ, বা আমরা যেই ধরনের ইউজ করি, যেটা কোনো এক সময় এটা ফেটে যায়, বাট এই যে এরকম ফেটে যায়, বাট ভেক্টর কখনোই ফাটে না। তুমি যতই জুম করো বা আপনারা যতই জুম করেন, এটা কখনোই ফাটবে না। এটা যতই জুম করে, এটা এই যে এটা করা হয়, এটা হচ্ছে কি পিক্সেল আকারে ডিজাইন করা হয়, বা রেশিও আকারে ডিজাইন করা হয়। রেশিও বলতে কি বোঝায়? আমি যদি আমার ছবিটাই দেখি, আমার ছবি ছোট অবস্থায় যেরকম দেখা যায়, বড় অবস্থায় কিন্তু আমাকে একই ছবি দেখানো যাওয়ার কথা, তাই না? আমার ছবি কি ছোট বড় করলে তো একই রকম লাগে, রাইট? কেন লাগে? কারণ এখানে রেশিওটা ঠিক থাকে। আর এইখানে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ওরা পিক্সেল আকারে এই জিনিসগুলোকে নেয়। তার মানে আমরা যতই বড় করি, ওদের কাছে একটা হিসাব থাকে যে এই সাইজটা কতটুকু হবে। সব সময় ওরা বেটার কোয়ালিটি দেয় এবং কখনোই ফাটে না। এই জন্য সবসময় বলে কি, আমরা ডিজাইনিং সবসময় ইলাস্ট্রেটর ইউজ করব। ইলাস্ট্রেটর ইউজ করলে ফাটে না প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে। এটা নিয়ে একটু পরে কথা বলবো। আচ্ছা, সো এখন সবসময় যে আমাদের কালারফুল ছবি ইউজ করতে হবে এরকম কথা না, আমাদের ডিজাইনের খাতিরে কালার চেঞ্জ করে ইউজ করতে হবে, অনেকটা ইনস্টাগ্রামের ফিল্টারের মতো। তো এটা একটা ছবি, এটাকে কেটে আমরা অর্ধেক করতে পারি, এটার হাফও ইউজ করতে পারি। এটা একটা ফুল ছবি, একটা কালারফুল ছবি এটা। তো আমাদের ছবি যদি বড় থাকে, আমরা এটা ইউজ করতে পারবো। এটা একটা। এখন এই ছবিটা তো ছবি, এই ছবিটা হচ্ছে বড় একটা ছবি, এটাকে আমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারি। বাট এই ছবিটা কি ছোট না? ছোট কি না? হ্যাঁ, স্ক্রিনটা। জি ভাইয়া, অ্যাবাউট মি ওটা আছে। আচ্ছা, অ্যাবাউট মি। তা এই ছবিটা কি ছোট না? এই ছবিটা কি কম্পারেটিভলি ছোট না? আমি কি এই ছবিটাকে আর হ্যাঁ ভাইয়া। বড় করা ঠিক হবে আমার? বড় করলে যে ফেটে যাবে। ফেটে যাবে তাহলে। রাইট। এই ছবিটা আর একটু ক্রিয়েটিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি। তখন মানুষকে বুঝতে দেব না যে আমার শার্টের ওই বুতামটা ছেঁড়া। তো আমি একটু অন্যভাবে শার্টটাকে দেখাবো, যাতে বুঝবে না কেউ যে আমার শার্টের বুতামটা ছেঁড়া। আচ্ছা, তো এখন এই ছবিটা একটু দেখা যায়, এটা একটা সার্কেলের মধ্যে দিছি, এটা আমি বুঝাচ্ছি যে আমি এই ডিজাইনই পছন্দ করি বা আমি এইভাবেই করছি। এখন কি কোনো বোরিং লাগে ডিজাইনটা? না ভাই, আগেরটার চেয়ে ভালো লাগছে। ভালো লাগতেছে। সো আমি এখন বুঝবো যে কখন আমার কিভাবে ইউজ করতে হবে, এই মানুষকে বোকা বানাইতে হবে, অডিয়েন্সকে বোকা বানাইতে হবে। এখন এইটাই সেম ছবিগুলা ইনস্টাগ্রামের ফিল্টারের মতো। ইনস্টাগ্রাম ইজ এ রিয়েল এক্সাম্পল, যেখানে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারি। ছবির ক্ষেত্রে এরকম আমার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো এইরকম এই যে ইনস্টাগ্রামের ফিল্টার ইউজ করতে পারি। আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন আসি কি, এটা হচ্ছে আমরা একটা ব্রোশিওর ডিজাইন করলাম। এই ক্ষেত্রে অনেকগুলো কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট পেলে আমরা সবসময় যে এক পেজে একটা ছবি ইউজ করতে পারবো এরকম, আমরা দুই পেজ নিয়ে একটা ডিজাইন করতে পারি। ম্যাগাজিন গুলোতে এরকম হয়, বা আমরা দেখি যে নিউজ পেপারে একজনের ছবি অনেক বড় করে দেওয়া হয়। তো বিভিন্ন ওয়েতে আমরা ডিজাইন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলা জিনিস খেয়াল রাখবো, যে শার্প, এখানে যেমন এই ডিজাইনটা শার্প দ্বারা একটা পিক বোঝানো হয়েছে।
পিক বলতে শার্প বোঝানো হয়েছে, এই পটটা শার্প পয়েন্ট দিয়েছে এবং ক্লিয়ার একটা দিচ্ছে এবং ডিস্টিং করা যাচ্ছে একটা বিপরে, এবং জিনিসটা যাতে মেমোরেবল হয় এরকম একটা মেসেজ দিতে হবে মানুষের মাঝে। আচ্ছা, এখন আছে সফটওয়্যার নিয়ে। আমাদের হচ্ছে একটু ব্যাক করি, এখন আবার একটু কথা বলি, তারপরে আমি সফটওয়্যারে আসি। আচ্ছা আচ্ছা, তো অলমোস্ট 22 জন আছে, অনেকে চলে গেছে। যারা থ্যাংক ইউ, আমি এটা শেষ করে দিব আর 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা, যে আমরা সবচেয়ে বেশি কনসার্ন হই কি, আমরা মনে করি কি মেসির মধ্যে বুট পড়লে মানে আমি মেসি হয়ে যাব, অথবা আমি যদি এই কি বলে ওসাইন বোল্টের মতো ওই রকম করলেই, কি বলে না, রকের মতো ওই রকম ভাবে খাওয়া দাওয়া করলে, জিম করলে আমি রক হয়ে যাব, বা বডি ওই রকম সিক্স প্যাক হয়ে যাবে। ব্যাপারটা ওই রকম না, মোটেও না। তো সবকিছুর একটা আইডেন্টিটি থাকে। টুলস বা ওই যে আমি যেটা বললাম গেজেট, এটা কোনো বড় ব্যাপার না ডিজাইনিং এর জন্য। ডিজাইনিং যে কোনো কিছু দ্বারা করা যায় যদি ফান্ডামেন্টাল নলেজ থাকে মানুষের। সো আই থিঙ্ক এটা সবাই ক্লিয়ার যে এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো মূলত ফান্ডামেন্টাল অফ ডিজাইনিং। আমাকে ফান্ডামেন্টাল বিভিন্ন থিওরি, আরো অনেক থিওরি আছে, এগুলো ব্রেক ডাউন করলে আরো অনেকগুলো থিওরি বের হয়ে আসবে। সো আই থিঙ্ক এখন টাইম কম, এখন আমরা শর্টে কোন সফটওয়্যার ইউজ করলে ভালো ওগুলা নিয়ে একটু দেখাবো যে কোনটা কিরকম। সফটওয়্যার কোনো ব্যাপার না, আমরা যদি ডিজাইন পারি ফোনে অনেক ফাস্ট করতে পারবো। আচ্ছা, যে দেখা গেলে আমাকে একটু সবাই বললে ভালো হয়। জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি অ্যাকচুয়াল ডিজাইনার হইতে চাই বা আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি খাটাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর টাইপ জিনিসপত্র শিখবো। এখানে ইলাস্ট্রেটর যেহেতু এটা পেইড সফটওয়্যার, এক্ষেত্রে ইনস্কেপ একটা সফটওয়্যার আছে, এটা ফ্রি। এরকম অনেক কিছু আছে। ভেক্টর ডিজাইন এবং রাস্টার ডিজাইন আমি অলরেডি দেখাইছি যে ভেক্টর ফাটে না এবং রাস্টার হচ্ছে ফাটে। সো ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ফটো তৈরি করতে হচ্ছে ফটোশপটা ব্যবহার করা যায়, বা ফটো পলিশ করতে, কালার চেঞ্জ করতে, বিভিন্ন ধরনের হাত পা কোট টোট পরাইতে লাগে। বিভিন্ন দেখি ফটোশপের দোকানে ওরা ফটোশপ ইউজ করে, বিভিন্ন ফটো দোকানে যেগুলো ছবি তুলে আর কি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হতে ইলাস্ট্রেশনের কাজে যারা বিভিন্ন ছবি আঁকতে পছন্দ করে, বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম বানায়, সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটরটা প্রিফারেবল। অ্যান্ড আমরা যে ব্যানারের কাজ করি সেই ক্ষেত্রে মূলত যেহেতু এটা প্রিন্ট হয়, অনেক বড় বড় ব্যানার হয়, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরটা বেটার এবং ইউজ করা উচিত। আরেকটা আছে যে আমাদের মতো নুব যারা আছে তারা হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারে। আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট 2019 সাল থেকে আমি পাওয়ার পয়েন্ট ইউজ করতাম। এরপরে অনেক পরে ইলাস্ট্রেশনে সুইচ করছি। তো পাওয়ার পয়েন্ট ইজ মাই ফেভারিট সফটওয়্যার। আমি পাওয়ার পয়েন্টে ম্যাক্সিমাম ডিজাইন করতে পারি এবং যে কোনো ডিজাইন আমি। হ্যাঁ, স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, সরি, বারবার এই সমস্যা হচ্ছে। আমার এগুলা কি কথাবার্তা বোরিং লাগতেছে কারো? না ভাইয়া, খুবই ভালো লাগছে, অনেকগুলো নতুন কনসেপ্ট সম্পর্কে জানলাম। আরো ইচ্ছা ছিল অনেকক্ষণ ক্লাস করার, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা একটু করি। আচ্ছা, এখন যেটা দেখি সেটা হচ্ছে আমি অনেক আগে থেকে পাওয়ার পয়েন্টে করে আমার সবচেয়ে পছন্দের সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট ইটসেলফ, এখনো স্টিল। আরেকটা হচ্ছে ক্যানভা, এটা সবাই জানে। এটা দিয়ে মানুষ এখন নিজেদের ডিজাইনার মনে করা শুরু করেছে, কারণ এখানে আরেকজনের ডিজাইনের উপরে আমি টেক্সট এক্সচেঞ্জ করে আমি নিজেদের ভাবি যে আমি ডিজাইনার। এরকম অনেকের মধ্যে ফিলিং আছে, এটা ঝেড়ে ফেলা দেওয়া উচিত। কারণ যদি আমি আরেকজনের ডিজাইনের উপরে যদি ডিজাইন করে যদি নিজের ডিজাইনার ভাবি, তখন এটা ডিজাইনার না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকে ভালো করতে পারে যে ক্যানভা থেকে অনেক আইডিয়া নেওয়া যায়, ক্যানভাটাকে সফটওয়্যার হিসেবে ইউজ করা যায় না, এরকম না যে ক্যানভার ডিজাইনগুলাই আমার কমপ্লিটলি ওগুলা ইউজ করতে হবে, এগুলো আমি কখনোই সাজেস্ট করি না। বাট ক্যানভাটাকে ডিজাইনিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করা যায়। আই থিঙ্ক ক্লিয়ার। ক্যানভাতে অনেক ধরনের টেমপ্লেট থাকে যেগুলা কাজ সবাই ইউজ করে। এখন আমি দেখতেছি যে আমাদের এসিএস এর পেজ থেকে যেই পোস্টারটা গেল, ওইটা আরেকটা হচ্ছে সলিমুল্লার বা করিমুল্লাহ রহিমুল্লার একটা পেজ থেকে একই পোস্টার গেল, খালি কালার চেঞ্জ আর লোগো চেঞ্জ। তখন আমার কাছে কোনো আইডেন্টিটি থাকবে না। সো ইউনিকনেস ধরে রাখার জন্য, নিজস্ব ক্রিয়েটিভিটি বজায় রাখার জন্য আই থিঙ্ক অ্যাডোবি ইলাস্ট্রেশন বা কিছুই না, মানে জাস্ট ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে শুরু করা আমার কাছে বেস্ট মনে হয়। আমার স্লাইডে কোনো কিছু থাকবে না, আমি জিরো থেকে শুরু করব, এটা হচ্ছে বেস্ট ওয়ে টু। এখন আমি আরেকটা জিনিস বলি যে
টুলস ভার্সেস নলেজ। টুলস শিখতে কয়দিন লাগে? টুলস শিখতে 2 উইকস লাগে ম্যাক্সিমাম, যে কোনো টুলস শিখতে 2 উইকস থেকে 1 মান্থ। ফান্ডামেন্টাল যদি থাকে, ফান্ডামেন্টাল যদি সাউন্ড থাকি, তার মানে 2 মাস। সেলাই করতে সবাই জানে, টেলার মেশিনে যদি সেলাই মেশিন কেমনে চালায় এটা শিখতে বেশি দিন লাগে না, কিন্তু কাটিং করতে কতদিন লাগে এটা সবাই ভালো বোঝে, যে কাটিং শেখাটা ইম্পর্টেন্ট। একজন ভালো টেইলার কাটিং এর উপরে বেস করে, বা ভালো টেইলার কাটিং কিরকম করে এটার উপরে সবাই বুঝে। তো একই ভাবে একজন হ্যাঁ ভাইয়া। ভালো কারিগর হইতে গেলে তোমার নলেজটা ভালো রাখবে রেদার দেন টুলস। কারণ এই তো এটাই বললাম। তো এখন আরেকটা জিনিস আমি সবাইকে বলি, যে সবাই যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে রেফারেন্স থেকে জেনারেট আইডিয়া করবেন। আমি একটা জিনিস দেখবো, এই জিনিসটা ভালো লাগলে আমি সাথে সাথে ওইটা থেকে আর জেনারেট করব, এবং প্র্যাকটিস কিভাবে করব, সাথে সাথে ওই যেটা দেখছি ওটা ফুললি কপি করব। আমি আমার জীবনে অনেক কপি করছি। কপি করছি বলতে এইটা না, যেমন আমি একটা জিনিস দেখছি, যেমন এইটাকে কপিটাকে অনেকে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে, নেগেটিভ ওয়ার্ড হিসেবে নেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা আর্ট করে, সাপোজ ইলাস্ট্রেশন করে, মানে আর্ট করে কিরকম, যারা চারুকলা করে ওরা বিভিন্ন ছবি দেখে আঁকে না, ওরা কিন্তু একটা জিনিস কপি করে, একটা ছবি দেখে আর্ট করে। তো এই জিনিসটা কিন্তু খারাপ কিছু না। তো আমি শিখার, জি ভাইয়া, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। হ্যাঁ, তো আমি যাতে না, ওইটা আসবো, ওইটা পরে আসবো, কিন্তু আমি একটা ডিজাইন শেখার জন্য আমার তো আগে প্র্যাকটিস করতে হবে। আমি যে বই দেখে দেখে লিখি প্র্যাকটিসের জন্য, এটা কি কপি না? তার মানে আমি ডিজাইন দেখে ডিজাইন শিখতে পারবো না, এটা তো কপি। আচ্ছা, এখন আসি যে একটা ফটো কিভাবে ম্যানিপুলেট করা যায়। এটা ফটোশপ দিয়ে করা যায়। আমি দেখি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, এই যে তুমি যেটা বলো স্টিল লাইক আর্টিস্ট, এখানে স্টিল লাইক আর্টিস্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এইভাবে আমি একটা ফাইনাল রূপ দিছি। আমি যখন এই রকম কিছু বানাইতে পারবো তখন মনে হবে না আই ক্যান ডু সামথিং স্পেশাল অর সামথিং ইন এ ক্রিয়েটিভ ওয়ে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা কি? জি ভাইয়া। এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা কেউ বানাইছে বা কিছু, এটা অনেকটা রিয়াল মনে হচ্ছে, কারণ এটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। সো আমরা যখন নিজেদেরকে এইভাবে ডেভেলপ করবো, একটা পর্যায়ে এই ধরনের ডিজাইন আমরা করতে পারবো। আচ্ছা, এখন আসি যে এটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। এতক্ষণ আমরা যেগুলো বললাম, যে আমরা যারা সায়েন্টিফিক কাজ করতে পছন্দ করি, বিভিন্ন ধরনের রিসার্চ টিসার্চ করতে ইচ্ছা ভবিষ্যতে, তাদের জন্য এটা আই থিঙ্ক একটু হবে এটা। এবং আমি টুকটাক কিছু টাকা পয়সা কামাইছিলাম এগুলা করে। তো এখন একটু দেখাই সবাইকে। কই জানি? আচ্ছা, তো আমি এটা কিভাবে তৈরি করতে পারি, এটা খুব সহজে আমি তৈরি করে দেখাই, যে এটা ও পাওয়ার পয়েন্টে করা যায়। আমি জাস্ট একটা সিলিন্ডার নিব, এখান থেকে সিলিন্ডার নিয়ে এটার উপরে বসাই দিলাম। আসেনি এখন ভাইয়া। আচ্ছা, সব জায়গায় সমস্যা। ও স্টিল 24 জন আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, দেখা যায় এখন? জি জি। আচ্ছা, তার মানে আমি যদি আমার এইগুলা দরকার হয় আমাদের সায়েন্টিফিক ডিজাইনের জন্য, তো আমি এটা কিভাবে ডিজাইন করব? তো আমি একটা সিলিন্ডার নিব, করতে গেলে পাওয়ার পয়েন্টও করা যায়, ইলাস্ট্রেটর। আমি একটা কথা বলছি যে সফটওয়্যার অর টুলস ডাজন্ট ম্যাটার। আমি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি, আমি যদি পারি, সবকিছুই পারে, যে পারে সবকিছুই পারে, এরকম কিছু চিন্তা ভাবনা রাখতে হবে। তো আমি টুলস নিয়ে কখনো রাখবো না। তো এটা আমি একটা সিলিন্ডার নিলাম, আমি এটাকে আরেকটা নিলাম, এখানে নিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে কি করলাম, আমি একটা লাইন নিব, শেপে গিয়ে একটা লাইন নিব, এবং এইভাবে একটা লাইন টানবো, এবং এটাকে ডুপ্লিকেট করব, এবং লাইনটাকে ঘুরাই দিব। এই যে এরকম ভাবে লাইন নিব। আমি কি দেখাতে পারতেছি? জুম করে দেখাই। এগুলো কিন্তু লাইনের উইডথটা মোটা করে দিলাম আমি যতটুকু দরকার, এদের লাইনের মোটা হয়ে গেল। তো এইভাবে আর কি ডিজাইনটা করে। এখন আমি যে ডেউটা কিভাবে ক্রিয়েট করবো এটা খুব সংক্ষেপে একটু দেখাই তৈরি করে, আমি পুরোটা দেখানোর টাইম নেই। তো এরকম এটা পাওয়ার পয়েন্টে করা যায়, এটা আমি দেখাই। তো এখন এটা কিভাবে করব? এটা তো হইলো, এটাকে রিপিট করব। রিপিট কিভাবে করব? রিপিট এমন ভাবে করব যাতে পিপল কেউ না বোঝে যে এটা আমি রিপিট করছি, এরকম ভাবে লাগাই দিব। এই যে এখন লাগাই দেওয়া হয়েছে, আরেকটা রিপিট করব। এখনো বোঝা যাইতেছে যে এটা কি হয়েছে। এগুলো কি দেখা যাচ্ছে?
জি ভাইয়া। আচ্ছা, তো আমি তিনটা নিয়ে দেখাই। এখন এই তিনটাকে আমি যদি একটা শেপে কনভার্ট করতে পারি তখন বোঝা যাবে যে এখন কি বোঝা যায় যে এটা একটা একটা শেপ, বোঝা গেছে? জি ভাইয়া, ঢেউগুলো সবগুলো একসাথে। হ্যাঁ, একসাথে মনে হয়েছে। এখন আমি এই যে এই জিনিসটাকে যদি আমি পিসের জমিটাকে আলাদা করে ফেলি, এখন মনে হইতেছে না কিছু একটা আমি ওই কাছাকাছি একটা তৈরি করে ফেলছি। এটাকে যদি ডুপ্লিকেট করি, কাছাকাছি আসছে না? এখন আমি এটা কালার, এটা ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিই। এটা কালারটা আমি অন্য কালার দিয়ে দেই। তো এইভাবে আসলে জিনিসপত্রগুলো চেঞ্জ করা যায় আসলে বিভিন্ন ভাবে। আমার যখন দরকার, যতটুকু দরকার আমি আমার পছন্দ মতো। এখন এই যে এই জিনিসটা এখানে উপরে একটা বাল্বের মতো তৈরি করা হয়েছে। আমি যদি বাল্বটা তৈরি করতে চাই, এটা সার্কেল নিতে হবে এখানে, ওই যেন, আচ্ছা, এখানে একটা সার্কেল নিতে হবে এবং এটাকে কালারটাকে আমার যেহেতু কালার নাই, এটা কালারটাকে দূর করে দিতে হবে, এই আউটলাইনটাকে একটু মোটা করে দিতে হবে। এইভাবে আর কি আমি আমার মতো করে এই ডিজাইনগুলো করতে পারি পুরা। এইটা সবাই যদি একটু ট্রাই করে, আই থিঙ্ক এগুলা একদম পানি ভাত হবে কয়েকদিন পরে যারা গ্রাফিক ডিজাইন শিখবে। আচ্ছা, এগুলা ইলাস্ট্রেটর দিয়ে করা যায় এবং খুবই একটু টাইম লাগে যদিও, বাট এগুলা আমরা যারা দেখি যে বিভিন্ন জায়গা থেকে কপি মারি, এগুলা ইলাস্ট্রেটর ইজিলি করা যায়। এই যে এগুলো আমরা জানি রিসার্চ করবো ভবিষ্যতে, এই ধরনের ইলাস্ট্রেশন আমরা এই কম্পিউটারে বানাইতে পারি এবং এটা খুবই ইজি। এখন এখন অনেকেই বলতে পারে যে এগুলা কিভাবে বানাইছে, এগুলা একটু কমপ্লিকেটেড, এগুলা বিভিন্ন ধরনের আরো অ্যাডভান্স টুলস ইউজ করে। এগুলা আস্তে আস্তে শিখবো, বা এগুলা অনেক রেফারেন্স সাইট আছে, ওইখান থেকে আমরা কালেক্ট করতে পারি। এগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এইভাবে এটা নিজেরাই তৈরি করতে পারি। এটা তো খুবই ইজি, কারণ আমি জানি ব্রেকডাউন করছিলাম যে সবগুলা কিন্তু শেপে, বিভিন্ন শেপ দ্বারা তৈরি আর কি। এখন আসে এই জিনিসটা আমরা যে এসিএস এর এতদিন পোস্টার গুলা করলাম, ওইখানে কি ইউনিক জিনিস, মানে একটা আইডেন্টিটি কি মনে হয়েছে যে কোন জিনিসগুলো সিমিলার, বা কোন জিনিসগুলো রিপিটেশন হয়েছে, বা কোন জিনিসগুলা ডিফাইন করে এটা আসলে এসিএস এর পোস্টার। একটু সবাই বলি, এখন সবাইকে বলো, যারা কোনো কথা বলেনি তারা রেসপন্স করবেন। এসিএস এর লোগো, ডার্ক ব্লু আর ইয়েলো কালার। আচ্ছা, আর ভাইয়া লোগোটা, এসিএস এর লোগোটা। আর কিছু চোখে পড়ে? আমি আগে কি বলছিলাম, একটা, ইউনিভার্সিটির লোগোটাও। হ্যাঁ, আরেকটা জিনিস কি বলছিলাম যে একটা ব্র্যান্ডকে বা একটা ডিজাইনকে কয়েকটা, এই যে আমি কালার কালার সেগমেন্টস এ বিভক্ত। আচ্ছা, তো আমি এখন টাইমটা শর্ট করে ফেলি। তো সেটা হচ্ছে তোমরা যারা বলছো বা আপনারা যারা বলছেন এটা সবগুলাই ঠিক হয়েছে। একটু মিউট করলে ভালো হয়, একটু সাউন্ড আসছে, ফ্যান খুব জোরে চলতেছে। আচ্ছা, তো লোগো গুলা আমরা এইটাকে বলতে পারি যে লোগোটা হচ্ছে সব জায়গায় সেম। এটাকে একটা আইডেন্টিটি, আমরা কি বলছিলাম, একটা ইমেজ একটা আইডেন্টিটি হতে পারে, কালারটা একটা আইডেন্টিটি, ইয়েলো এন্ড ব্লু কালার। এখানে যদি আমি টিকটকের কালার ইউজ করতাম, টিকটক বলতে আমি বুঝাইতেছি এখানে আমি 10টা কালার ইউজ করতাম, তাইলে কিন্তু আইডেন্টিটি হইতো না। মানুষ কয়টা জিনিসের মনে রাখে? কালো মনে করবে না ইয়েলো মনে করবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, এখানে ফন্ট গুলা কিন্তু একই টাইপের ইউজ করা হয়েছে, এটা সবাই খেয়াল করে নাই, একই ধরনের। তার মানে আমি এইটা বলতে পারি যে আমি যদি ভালো ডিজাইনার হতে চাই বা একটা স্ট্যান্ডার্ড, এখানে এই ডিজাইন গুলা তোমাদের কি মানে এগুলো স্ট্যান্ডার্ড হয়েছে বা প্রফেশনাল হয়েছে বা ইন্টারন্যাশনাল গ্রেডের হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখন তোমরা যারা বা আপনারা যারা সামনে এটার রেসপন্সিবিলিটি নিবেন, আমি একটু ব্যাক করি তাতে সবার সাথে একটু কথা বলার জন্য। আচ্ছা, এটা রেসপন্সিবিলিটি যারা নিবেন ভবিষ্যতে, তারা যদি এটা কোয়ালিটি ব্রেক করেন, তখন কিন্তু এটা আমাদের চোখে ভালো লাগা কোনো বিষয় না। আপনারা কিন্তু নিজেদেরকে ছোট করলেন সবার সামনে, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিলং করে আপনি ওই কোয়ালিটিটা মেনটেন করতে পারলেন না। তার মানে কি, আপনার আসলে এগুলোর পিছনে কোনো নজরই না। আপনি একটা কোনো রকম ডিজাইন হিসেবে আপলোড দিচ্ছেন, এটাকে কোয়ালিটি বলে না। আপনি লুঙ্গি পরে ক্লাসে চলে গেছেন, এটা কোয়ালিটি না। কারণ সবকিছুর একটা এটিকেট আছে। সো এটা একটা এটিকেট আমার কাছে মনে হয়। সো এটা সবাই স্ট্রিক্টলি ফলো করবেন, বা তোমরা যারা জুনিয়র আছো তারা ভবিষ্যতে এটা ফলো করবা। এইটার জন্যই একটু আমার কাছে মনে হয় যে আমি যদি এই জিনিসগুলা, তো এই সবার সামনে এত কিছু জিনিস দেখানোর কোনো উদ্দেশ্য না। কারণ যারা লিডার থাকবে তাদের আমার মনে হয় যে জানা উচিত যে আসলে এটা কেমনে কাজ করে। একটা লিডার যখন কি বলে সাজেশন দিবে,
একটা কালার চেঞ্জ করতে বলে, তখন যাতে ডিজাইনারকে খারাপ ফিল না করে যে আমি একটা ডিজাইন ফান্ডামেন্টাল ইউজ করে আমি এটা করলাম, আমার লিডার আমাকে এটা চেঞ্জ করতে বলতেছে, সে ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানে না। এইটা যাতে কখনো না হয়। ডিজাইন করতে হবে এরকম কোনো কথা নাই। আমি বলতেছি যে ডিজাইনের আইডিয়া যাতে সবার থাকে, কারণ আইডিয়া থাকলে তখন রেকমেন্ডেশন দেওয়া থাকে। আমি একটা জিনিস থাকলে সেটা সম্পর্কে দুইটা কথা বলতে পারি, আর আমি যদি একটা জিনিস না জানি সেটা সম্পর্কে দুইটা কথা বলা যুক্তিযুক্ত না, এবং আসলে বলাটা ঠিকও না। সো সবার প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা এই এসিএস মেম্বারশিপ মানে সরি এসিএস যে পোস্টার গুলা বা ব্র্যান্ড ম্যানুয়াল গুলো আছে স্ট্রিক্টলি ফলো করবেন। কালার যদি অন্য কোনো হয় এটা বাদ, টোটালি বাদ। যত দামি হোক বা যত সময় নিয়ে করুক, টোটালি বাদ। আপনার কাছে মনে হইতে পারে না এটা এটা এরকম হয়েছে, এটা একটু পোস্ট করে দিলে তো কোনো সমস্যা নাই। যে এসিএস এর পেজে সবাই একটু ঘুরে আসেন, যে দেখবেন যে উল্টাপাল্টা কোনো কালার বা উল্টাপাল্টা কোনো পোস্ট না, বা অন্যান্য জায়গার এসিএসটা ঘুরে আসেন, অনেকে এটা মেনটেন করে না। তার মানে তারা ওই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারে না। আমরা চাই যে আমাদের জুনিয়র স্মার্ট হোক, সবাই এটা ধরে রাখে। এই জন্য এখন কয়টা বাজে, 12টার দিকে এগুলো নিয়ে কথা বলতেছি আমরা। সো আই থিঙ্ক আমি এই কথাটা একটু স্ট্রিক্টলি বলি, কারণ কিছু কথা স্ট্রিক্টলি বলা উচিত। কারণ হচ্ছে এগুলা সবার মেনটেন করতে হবে। কারণ আমরা দেখছি যে গ্রাফিক ডিজাইনার নট অনলি যে এইখানে কাজে লাগে, আমাদের ডিপার্টমেন্টে যে কয়টা প্রোগ্রাম আমরা করা ট্রাই করছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বলে একটা কোয়ালিটি মেনটেন করা ট্রাই করছি। আমাদের জুনিয়রদের থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করি আমরা। আমরা যখন কাজ থেকে একটা জিনিস দেখবো, তখন আমি যেন বলতে পারি যে আমাদের জুনিয়র উল্টাপাল্টা কি, আমার তখন মেজাজ খারাপ হবে। এনিওয়েজ আমরা আরেকটু সামনে যাই। আমি হচ্ছে অনেক কথা বলছি অলরেডি, 2 ঘন্টা বলতেছি। সো আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তো অনেক চিল্লাপাল্লা করছি, হয়তো বা উল্টাপাল্টা অনেক উদাহরণ দিছি, বাট আমি যদি রিয়েল লাইফে সেশন বা করার সুযোগ হইতো, আমি আরো ধরনের আরো ক্যাজুয়াল উদাহরণ দিতে পারতাম, যেটা এখানে দেই নাই, যেটা আরো ইন্টারেক্টিভ হইতো। এখন আমি জাস্ট আরেকটা জিনিস দেখবো যে এসিএস টা কেন ইম্পর্টেন্ট। সো এতক্ষণ পর্যন্ত সবার প্রতি রিকোয়েস্ট যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো। আমি যতটুকু জিনিস দেখালাম ওইটাতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন, এরপরে আমি আর একটু জিনিস দেখে আমার সেশন প্রায় শেষ। সবাই একটু বলে আনমিউট করে দু একটা কিছু জানা থাকলে বা কোনো কিছু জিনিস না বুঝলে আমাকে একটু বলে, কারণ আমি হয়তো পরে টাইম পাবো না, এবং অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, এই জন্য আমরা অফলাইন করি না, অনলাইনে করা হয়েছে জিনিসটা। এবং আমার দৃষ্টিতে এটা গ্রাফিক ডিজাইন হিসেবে না দেখা আমার কাছে মনে হয় এটা পার্সোনাল একটা নিজস্ব প্রয়োজনীয়তা আমি মনে করি। তো এই স্ক্রিনে কেউ কিছু বলবেন, বা সবকিছু বোঝা বোঝা গেছে কিনা একটু আনমিউট করলে আমার জন্য সুবিধা হইতো, বাট আমি বুঝতে পারতাম যে আসলে কতটুকু বুঝাইতে পারি। আমি একটু জানতে চাই আপনি শিখছেন কিভাবে, মানে কি অনলাইনে কারো হেল্প নিয়ে বা নিজে নিজে এক্সপেরিয়েন্সটা কি ছিল? আচ্ছা, আমি আমি হচ্ছে একজন সেলফ লার্নার মনে করি, যে আমি সবসময় জিনিস দেখি কি, ওই যে আমি বললাম না, একটা জিনিস আমি দেখে আমার ভালো লাগলে সাথে সাথে এটা ডিজাইন করে ফেলি। আমি একটু দেরি করি, ইভেন আমার ফোনে আমি অনেক ফাস্ট ডিজাইন করতে পারি এখন আমার পিসির চাইতে, কারণ আমার হাঁটতে হাঁটতে ডিজাইন করতে ভালো লাগে, এবং আমার বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে কাজ করি, এবং আমার কাছে ওই যে কোয়ালিটিটা ম্যাটার করে। আমি এখানে নিজের জন্য বলার জন্য বলতেছি না, বা বলতেছি যে একটা জিনিস দেখলে ভালো লাগছে, একজনের করছে এটা হয় নাই, আমি যাকে রেকমেন্ডেশন দেই, যে আমার ডিজাইনের টিমে যারা থাকে তাদেরকে আমি একটা ডিজাইন করে দেখায় বলি যে তুমি এইভাবে আমাকে ফিডব্যাক দাও, এইটার মতো করে একটা করো। এইরকম মানে আমার একটা ইন্টারেস্ট ছিল যে যা জিনিস দেখবো তা জিনিস আমি করা ট্রাই করব। এবং আমি ওই যে পাওয়ার পয়েন্ট দেখে ফার্স্টে শিখলাম, এরপর আস্তে আস্তে আমার কাছে ইমপ্রুভমেন্ট, আমি আমার ফার্স্ট পোস্টারটা দেখাইলে সবাই বুঝতে পারবে যে এটা কতটা বাজে ছিল। এবং এটা দেখা একটু যদি টাইম দেয় সবাইকে, সবাই একটু যদি টাইম দেন, একটা সেকেন্ড। তো সবাই এইটা দেখানোর একটা উদ্দেশ্য থাকবে যে ফার্স্ট ডিজাইনটা কেমন হয় আর লাস্ট ডিজাইন গুলা মানে আপগ্রেড হয় কিরকম। একটু টাইম নিচ্ছে, কই যেন গেল এটা। আচ্ছা, একটু দেখ। আমি একটা জিনিস দেখলে ওইটা কপি করি বা সাথে সাথে ওইটা রেপ্লিকা করা ট্রাই করি, এটাই হচ্ছে মূল কাজ কিভাবে আমি শিখি।
আচ্ছা একটু টাইম নেই। আর আমি সাথে সাথে আমি এক গাদা জিনিস শিখে রাখলে হবে না। আমার কাছে মনে হয় যে আমি যেটা প্রবলেম করি ওইটার সাথে সাথে এই ছবিটা কি দেখা যাচ্ছে? না থ্যাংক ইউ। এবার জি ভাই আসছে। এই ডিজাইনটা ছিল আমার ফার্স্ট ডিজাইন, মানে একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। বাট এটা কি আমি যে কটা রুলস বলছি বা ফান্ডামেন্টাল বলছি কোনোটার মধ্যে পড়ে? আই থিংক পড়ে না। কোনো কিছু মেনটেন করা হয় না এখানে। তো ইমপ্রুভমেন্টের জায়গাটা নিজের, আমি এই স্টিল এই ডিজাইনটা দেখি এবং আমি যে ডিজাইন রেগুলার করি ওগুলার সাথে আর কি করি, কম্পেয়ার করি যে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা করি। আমি ডেইলি করা ট্রাই করি, মানে যে জিনিসটা আমার ভালো লাগে। নট অনলি যে আমি দেখা যাচ্ছে যে অনেক পেজেও আমি রেকমেন্ডেড দিছি, আমার পছন্দের কিছু ফেসবুক পেজ আছে, তাদের বলতেছি ভাইয়া আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে না, এটা যদি এইভাবে করেন আমার মনে হয় ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় তার পেজ মানে আমার পেজ, তার পেজ থেকে কিছু বাজে জিনিস আসলে আমার কাছে দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আমি তারে করতাম কি, এটা আমার কাছে মনে হয় এটা ঠিকও না অনেক ক্ষেত্রে, কারণ এই জন্য আমি অনেক বেশি টাইম নষ্ট করে ফেলছি। তো এটাই। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো লাস্ট। তো শিখার জিনিসটা নিজের থেকে আসাটা বেস্ট আমার কাছে মনে হয়। যে এই শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই, অবশ্যই গাইডলাইন দরকার। আই থিঙ্ক আমি আজকে যতটুকু দেখাইছি আমার কত আমি ইন্টার থেকে আর কি টুকটাক এগুলা করার ট্রাই করি। এখন কয় বছর হলো আই ডোন্ট নো। তো আরেকটা জিনিস দেখাই যে এসিএস ওরা ব্র্যান্ড যাকে কতটুকু ভ্যালু দেয়। তো দেখা যায় স্ক্রিনটা, এটা লাস্ট। জি ভাইয়া। আচ্ছা এসিএস ওরা বলেই দিছে এখানে আমাদের ওই যে মরিচ গাছের উদাহরণ টেনে আনা লাগবে না, যে কোন জিনিসটা আমি চুজ করব ওরা আমাকে বলেই দিচ্ছে কোন কালার চুজ করতে হবে। এরকম একটা ম্যানুয়াল দেওয়া আছে, এটা সবাইকে দিয়ে দিতে পারবো চাইলে। এবং এলিমেন্ট গুলা কি কি, এসিএস এর লোগো গুলা কোন লোগো গুলো আমরা ইউজ করতে পারবো, কোন লোগো পারবো না, কোন কালার ইউজ করতে পারবো, এভরিথিং ইজ দেয়ার। সো এখানে দেখা যাচ্ছে যে একটা কমন জিনিস দেখা যাচ্ছে, উপরের পার্টটা সেম, নিচের পার্টটা চেঞ্জ। এই সবগুলা ক্ষেত্রে যে চ্যাপ্টারের ক্ষেত্রে উপরে একটা নাম থাকবে, নিচে ইউনিভার্সিটির নাম থাকবে, যেটা আমরা ইউজ করি নিচে ইউনিভার্সিটির নাম দেই আমরা। এসিএস এর নামটাও স্টুডেন্ট চ্যাপ্টারের উপরে দেওয়া হয়েছে, নিচে আমাদের ইউনিভার্সিটির নাম। আমরা চাইলে উল্টা ইউজ করতে পারতাম কিন্তু করি না। অনেক ধরনের ওয়ার্ডস আছে, কখন কোন লোগো গুলো ইউজ করতে হবে এগুলা বলা আছে, এবং ওদের এটা দেখলে সবাই করবে, আই থিঙ্ক বুঝবে। আমি খুব বেশি টাইম নিচ্ছি না। এবং এসিএস এর কালার গুলো, এই যে কালার প্যালেট গুলো ওরা বলে দিছে যে ওয়েব কালার আর ডিজাইন, এটা মানে ওরা ওয়েবসাইটে এই কালার গুলো ইউজ করে, আর প্রাইমারি এন্ড সেকেন্ডারি কালার গুলো হচ্ছে ডিজাইনে ইউজ করা হয়। আচ্ছা আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। আর এই যে ওপেন সেন্স এই ফন্টটাই শুধুমাত্র ওরা ইউজ করে, এটা না ইউজ করলে আমরা এই কাছাকাছি একটা ফন্ট ইউজ করবো, এর বাইরে কোনো ফন্ট ইউজ করব না। এন্ড এগুলাই আর কি। এটা আমি এই পিডিএফটা সবার সাথে শেয়ার করে দিব, যাতে এসিএস কি ধরনের ডিজাইন পছন্দ করে সেটা জানি। এই জিনিসগুলা কিন্তু এসিএস এর নিজের না, ওদের আলাদা একটা সাব ব্র্যান্ড আছে, এখানে বলছে সাব ব্র্যান্ড। এখন যদি আমরা বলি ওরা কেন এই কালার ইউজ গুলা করছে, এটা আসলে এসিএর না, এটার একটা সাব ব্র্যান্ড হচ্ছে, ওদের ওয়েবসাইটে কালার হচ্ছে ভিন্ন। আচ্ছা এটা হচ্ছে ওদের ইমেইলে আপনারা কি লক্ষ্য করছেন ইমেইলে একটা টেমপ্লেট যায়, উপরে এসিএস এর লেখা থাকে, কেউ এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার থেকে কোন লোগোর ক্ষেত্রে উপরে এই যে এরকম সুন্দর করে লোগো থাকে, নাম থাকে, নিচে বাটন থাকে, এরকম খেয়াল করছেন কেউ? আমরা যে ইমেল গুলো পাঠাইছি অনেক ক্ষেত্রে ওরকম ট্রাই করছি। জি ভাই, হ্যাঁ খেয়াল করেছি ভাইয়া। তো এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে বিভিন্ন নিউজ লেটার পাঠায় ওরা, তৈরি করে। তোমরা বা সামনে যদি নিউজ লেটার করো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এই রুলস গুলা ফলো করতে পারো। এখানে কালার মানে আইডেন্টিটি, ওদের নিজস্ব একটা আইডেন্টিটি আছে। এই যে মেইলটা পাঠাইছে, মেইলের বডিটাতে বোঝা যাচ্ছে যে এসিএস থেকে আসছে, এবং এখানে বলা আছে নিচে যে এসিএস এর ভিডিও যারা এডিট করবা তোমরা উল্টাপাল্টা লোগো ইউজ করতে পারবে না, ওই যে টিকটকার হওয়া যাবে না। এসিএস এর এই যে এরকম সাইডে ওয়াইস স্পেস রাখতে হবে, লোগোটাই কর্নার ইউজ করতে হবে, এই গাইডলাইনটা ওরা দিয়ে দিচ্ছে। তার মানে সবাই একটু চিন্তা করেন, আমি যদি এতক্ষণ এগুলা নিয়ে না কথা বলতাম এগুলা কেউ বুঝতোই না। তো এই যে আমি দেখাচ্ছি যে এসিএস এর ভিডিও স্যাম্পল কি, কর্নারে একটা লোগো ইউজ করা হয়েছে, এই নিচে ওনার নাম ইউজ করা হয়েছে, আমি পুরাটা জিনিস ইউজ করতে পারবো না। এনিওয়েজ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওরা কিছু গাইডলাইন, ছবি সাইজ কত হবে, এভরিথিং ইজ দেয়ার, ইউ শুড চেক আউট। এন্ড ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওরা সব বলে দিছে,
অলরাইট, আই থিঙ্ক আমি অনেক বেশি বকবক করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার বকবকানি শোনার জন্য। আই থিঙ্ক জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা যারা আছো তোমরা অ্যাটলিস্ট এসিএস এর জন্য না, নিজের জন্য আর কি শিখো। আই থিঙ্ক সো আমি জানি না কতটুকু করতে পারছি। তো আমাকে আরো টাইম নিয়ে করার ইচ্ছা ছিল, যে এগুলো প্রত্যেকটা সেগমেন্ট হাতে ধরা ধরা করতে পারলে আমার কাছে ভালো লাগতো, কারণ আমি এই জিনিসটা ফিল করি এটা জরুরি কতটুকু। তো এইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কিছু প্রশ্ন থাকলে বা বলা থাকলে এখন আমাকে বলতে পারেন আপনারা। ভাইয়া মোস্ট অফ দ্য গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ কি আচ্ছা, পাওয়ার পয়েন্টে করা যাবে? বাই দ্য ওয়ে আমি একটু কথা বলি, এই রিসোর্স গুলো আমি ইন্টারনেট থেকে এবং নিজেও তৈরি করছি, দুইটার মিশ্রণ আছে। তো অলওয়েজ ক্রেডিট টু দেম এন্ড মি অলসো। হ্যাঁ কি, হ্যাঁ পাওয়ার পয়েন্ট আমি তো সেটাই বললাম। আমার তো আমি তো এই ভার্সিটির সেকেন্ড ইয়ার ওই ডিজাইনটা দেখলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি পাওয়ার পয়েন্টেই কাজ করছি সব সময়। পাওয়ার পয়েন্ট ইটসেলফ ইজ এ বেটার সফটওয়্যার, এবং ওরা সময়ের সাথে সাথে অনেক বেশি আপগ্রেডেড হয়েছে, সব কাজ পাওয়ার পয়েন্টে করা যায়। তো আমি আবারও বলি, সফটওয়্যার নিয়ে কেউ টেনশন করে না, হাতে সেলাই করে ভালো কাপড় বানানো যায়। একটা সময় একটা ভালো কাপড় ছিল না, মানে মেশিন ছিল না, সরি ভালো কাপড় ছিল, মেশিন ছিল না, সরি। আচ্ছা যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বললে ভালো হয়, এরপর শেষ করে দিলে আই থিঙ্ক ভালো হয়। আমি কিন্তু 2 ঘন্টায় নিয়েছি, এখানে 12টা 10 বাজে সেশন শুরু হয়েছিল 10টা 10-এ। তো এটা আমার ব্যর্থতা না, সবার ব্যর্থতা বলবো, কারণ সবাই টাইমলি জয়েন করে নাই। দুই ঘন্টা কারো পর কোনো কথা কোশ্চেন নাই? ভাইয়া অনেক বেশি ধন্যবাদ। আপনি শুধু গ্রাফিক্স এর হাতে করে দেন নাই, গ্রাফিক ডিজাইনিং এর অনেকগুলো দিক নির্দেশনমূলক কথাও বলছেন। আশা করি আমরা জুনিয়ররা সেগুলো মাথায় রাখবো এবং আপনাদের এক্সপেকটেশন পূরণ করতে পারবো। আমাদের সাথে আজকে আমাদের অনারেবল অ্যাডভাইজার ডক্টর ফয়সাল ইসলাম চৌধুরী স্যার থাকার কথা ছিল, কিন্তু স্যার নিজস্ব ব্যস্ততার কারণে, রিসার্চ নিয়ে স্যার ব্যস্ত, তো স্যার অনেক চেষ্টা করা সত্ত্বেও আজকে থাকতে পারেন নাই, বাট স্যার এমনিতে আমাদের সাথে সবসময় আছেন। তো এই আর কি, আশা করি ইন ফিউচার আমরা এরকম আরো অনেক শিখতে পারবো, অনেক কিছু এসিএস এর থ্রুতে আরো এরকম অনেক সেশনের আশা রাখবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এত ধৈর্য নিয়ে থাকার জন্য। শরীফ ভাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের গ্রাফিক্স ডিজাইনের হাতে খড়িটা দেওয়ার জন্য। অফলাইনে হলে অনেক বেটার হইতো, অনেকটা সমস্যা হয়েছে, গ্যালারিতে যদি প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়া যেত। আমি যদি টাইম পাই আমি ইনশাল্লাহ ট্রাই করব, সামনে কোনো সময় যদি পাই, টাইম পাইলে করব আর কি, সবাই যদি থাকে আর কি, কোনো একদিন হয়তো বা। জি ভাইয়া, আমরা আরো এগোতে যাচ্ছি, শুরু করে জানতে চাচ্ছি। ওকে, আর এইটাই বলবো যে আর তোমাদের মধ্যে কেউ যদি কোনো ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে, তোমরা ওইগুলা শেয়ার করতে পারো, তোমরা সেশন নিতে পারো ইন্টারনাল। আই থিঙ্ক তাহলে আমরা কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।